এই পিচ্চি পোলা, এদিকে আয়। জি আপু, আপনি কি আমাকে কিছু বলছেন? তো তোর কি মনে হচ্ছে আমি তোর বাবাকে বলেছি নাকি? না আপু, বাবা তো আমার সঙ্গে আসেনি। আমি তো একাই এখানে এসেছি। বাবা বলল আজ ওনার অফিসে একটু জরুরি কাজ আছে, তাই আমার সঙ্গে আসতে পারবে না। তা না হলে আজ বাবা আমার সঙ্গে আসতো। ও আল্লাহ, তুমি রক্ষা করো আমায়, ওই হারামজাদা। আমি তোকে ওই কথা বলছি নাকি? তোরে বলছি আমার কাছে আসতে। আয়ান তখন আর কোনো কথা না বলে নদীর সামনে গিয়ে দাঁড়ালো। আর তখনই নদী আয়ানকে বলতে লাগলো। এলাকায় নতুন এসেছিস নাকি? না মানে আসলে আপু, আমি আগে গ্রামে থেকে পড়াশোনা করতাম। আমার বাবা কিছুদিন আগেই আমাকে এখানে নিয়ে এসেছে। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। একটা কাজ কর, আমার পাটা খুব ব্যথা করছে, তুই আমাকে ওই দোকান থেকে 2টা সিগারেট এনে দে তো। কথাটা শুনে একটু অবাক হয়ে আয়ান নদীকে বলতে লাগলো। আরে আপু, এসব আপনি কি বলছেন? এটা ভার্সিটি, এখানে সবাই পড়াশোনা করতে আসে। আপনি এখানে সিগারেট কেন খাবেন? দেখ, আমার মুখের ওপর কথা বলা আমার একদমই পছন্দ নয়। তুই নতুন বলে তোকে ক্ষমা করে দিলাম, তবে নেক্সট টাইম কখনো আমার সঙ্গে তর্ক করতে আসবি না। তোকে যেটা বলেছি সেটাই কর। আচ্ছা আপু, ঠিক আছে, কিন্তু আমার কাছে তো টাকা নেই। আপনার কাছে কি টাকা হবে? ওই হারামজাদা, তুই এত বড় ছেলে হয়েছিস, ভার্সিটিতে পড়াশোনা করছিস, আর এখন আমি বলছি আমাকে 2টো সিগারেট কিনে এনে দিতে, সেটার টাকা পর্যন্ত তোর কাছে নেই? না মানে আসলে আপু, আমার তো কখনো সেরকম কোনো খরচ লাগে না। তাছাড়া ভার্সিটি থেকে আমাদের বাসা খুব কাছেই, তাই হেঁটে হেঁটে ভার্সিটিতে চলে এসেছি। সেই জন্য টাকা নিয়ে আসিনি। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এনে 50 টাকা, 2টো সিগারেট 30 টাকা, আর 20 টাকা তুই রেখে দিস। না আপু, আমার কোনো টাকা লাগবে না। টাকা দিয়ে আমি কি করব? আমার টাকা সেরকম কোনো কাজে আসে না। আয়ানের এমন বকবক শুনে নদীর মেজাজ আরো বেশি খারাপ হয়ে যাচ্ছিল। তাই নদী একটু রাগী গলায় আয়ানকে বলতে লাগলো। আর একটা কথা বললে চটকনা মেরে তোর সব কয়টা দাঁত ফেলে দিব বলে দিলাম। বদমাইশ, তোকে বললাম টাকা নিয়ে যেতে, সেটাও নিয়ে যাবি না। বললাম আমাকে সিগারেট কিনে এনে দিতে, সেটারও টাকা তোর কাছে হবে না। তাহলে হবেটা কি তোর কাছে, বল শুনি। না মানে আসলে আপু, আপাতত আমার কাছে বই আর খাতা কলম ছাড়া অন্য কিছু নেই। তখনই নদী একটু রেগে গিয়ে ধমক দিয়ে আয়ানকে বলতে থাকে। ওই হারামজাদা, তোকে আমি সেই কথা কখন বললাম? তুই এখন আমাকে সিগারেট দিবি কিনা সেটাই বল, না হলে কিন্তু একটা থাপ্পড় দিয়ে তোর সব কটা দাঁত ফেলে দিব, এটা তোকে বলে দিলাম। আরে আপু, আপনি যদি আমার সব দাঁত ফেলে দেন তাহলে আমি খাবার খাবো কি দিয়ে? আর যদি খাবার খেতে না পারি তাহলে তো আমি মরে যাব। আর আমি মরে গেলে আমার আব্বু আম্মু সবাই অনেক কান্না করবে। আয়ানের এমন কথায় নদীর রাগ ক্রমশ বেড়েই চলছিল। সে নিজেকে আর কোনোভাবে কন্ট্রোল করতে না পেরে ঠাস করে আয়ানের গালে একটা চড় বসিয়ে দেয়। আর তারপর বলতে থাকে। ওই হারামজাদা, তুই আমার চোখের সামনে থেকে সর, আমি তোর চেহারাটাও দেখতে চাই না। তোর মতন বলদকে কে জন্ম দিয়েছে আমি সেটাই বুঝতে পারছি না। তখনই আয়ান আবার নদীকে উদ্দেশ্য করে বলতে থাকে। আপু, আমাকে তো আমার আম্মু জন্ম দিয়েছে। কেন, কি হয়েছে? বলো না শুনি। তুই যদি আরেক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকিস, তাহলে আমি তোর মাথা ফাটিয়ে ফেলবো বলে দিলাম। আমার চোখের সামনে থেকে সর, হারামজাদা কোথাকার। আরে আপু, তুমি আমাকে বকা কেন দিচ্ছ? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি তো কোনো দোষ করিনি, তাহলে বকা দিচ্ছ কেন? মাফ চাই তোর কাছে, তারপরও তুই এখান থেকে চলে যা। তা না হলে আমার মেজাজ যে কি পরিমাণ খারাপ হচ্ছে, তোকে কখন আমি কি করে বসি তার কোনো ঠিক ঠিকানা নেই। বলতে বলতেই নদীর দুজন বান্ধবী সেখানে এসে পৌঁছালো। আর তখনই নদীকে উদ্দেশ্য করে তারা বলতে লাগলো। আমি তোদেরকে সব কিছু বলে বলছি, তার আগে এই হারামজাদাটাকে আমার চোখের সামনে থেকে সরে যেতে বল। তখনই নদীর বন্ধুরা সবাই মিলে আয়ানকে সেখান থেকে চলে যেতে বলল। আয়ান তখন আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। আয়ান আজ ভার্সিটিতে প্রথম দিন এসেছে, তাই একটু নিজের ক্লাসরুম খুঁজে পেতে দেরি হয়ে গেল। প্রায় 20 মিনিট ধরে খোঁজার পর নিজের ক্লাসরুম খুঁজে পায়। আর তারপর ক্লাসে চলে গেল। অপরদিকে নদীর আগে খটমট করছিল। সিগারেট না খেলে তার মাথা একদম ঠান্ডা হয় না। সে নিজেই চলে গেল বাইরের দোকানে সিগারেট নিয়ে আসবে।
আর তারপর সিগারেট এনে ক্যাম্পাসে বসে খেয়ে নিল। নিজের মাথাটা ঠান্ডা করে নিল। তারপর বান্ধবীদের নিয়ে ক্লাসরুমে চলে গেল। এদিকে ভার্সিটি ছুটি হওয়ার পরে আয়ান ভার্সিটির ক্যাম্পাস থেকে বের হয়েছিল। আর তখনই হঠাৎ করে আবার নদীর সঙ্গে দেখা হয়ে গেল। তখনই আয়ান নিজে থেকেই বলতে লাগলো, আপু তুমি কি সিগারেট খেয়েছিলে? দেখ, তুই আমার মেজাজ খারাপ করিস না। এমনিতেই তখন তোকে বলেছিলাম আমাকে সিগারেট এনে দেওয়ার জন্য, কিন্তু তুই সেটা না করে উল্টো আরো ঘাটতারামি করে সেখান থেকে চলে গিয়েছিলি। তাহলে এখন আমাকে খোঁচা দিয়ে কথা বলছিস কেন? আপু তুমি যে কি বলো না, তোমার সঙ্গে ঘাড়তেরামি করব সেই সাহস আছে নাকি আমার? আমি তো আমার আম্মুকে প্রচণ্ড পরিমাণে ভয় পাই, সেখানে তুমি তো একজন বাইরের মানুষ, তোমার সঙ্গে আমি করব কোন সাহসে? তাহলে তুই এখন কেন আমাকে এটা জিজ্ঞেস করছিস যে আমি সিগারেট খেয়েছিলাম কিনা? আসলে তখন তুমি আমাকে বলছিলে তাই তোমাকে জিজ্ঞাসা করা, এছাড়া তো আর কোনো কারণ নেই। যাই হোক আপু, আমি এখন বাসায় চলে যাই, বাসায় যেতে দেরি হলে আম্মু আবার আমাকে মাইর দিবে। এই বলে আয়ান সেখান থেকে কেটে পড়ল। আর সেখান থেকে সোজা বাসায় চলে আসলো। আর এদিকে নদী তখন ভার্সিটির গেট দিয়ে বাইরে বের হতে যাবে, তখনই তার বন্ধুরা এসে তাকে ঘিরে ধরে আরো বলতে থাকে, আরে আর বলিস না, ছেলেটা ভার্সিটিতে নতুন এসেছে, আর আজ সকালেই যখন ভার্সিটিতে প্রবেশ করলো তখন আমি ছেলেটাকে বলেছিলাম আমাকে দুটো সিগারেট এনে দেওয়ার জন্য, আর তারপরেই যা হয়েছে তা না বলাই ভালো। আচ্ছা, বাদ দে সব কথা, রাতে ক্লাবে যা। আমি তো তোরা আরে ভাই, আমি এটা বুঝতে পারছি না, আমি থাকতে তোরা এসব কিছু নিয়ে কেন চিন্তা করিস? আমি আছি তো, আমি ঠিকঠাক সবটা সামলে নেব। তোরা শুধু সময় মতো আমার বাসায় চলে আসিস, তারপর তোদেরকে সবাইকে আজ আমি খাওয়াবো। আরে ভাই, আমি এটা বুঝতে পারছি না তোরা এত প্যারা কেন নিচ্ছিস। আমি বললাম তো এই সব কিছু নিয়ে তোদেরকে কোনো চিন্তা ভাবনা করতে হবে না। আজ রাতে পার্টিতে যত খরচ হবে সম্পূর্ণ আমি দিব। এরপরেই নদী তার বান্ধবীদের সঙ্গে কথা বলা শেষ করে নিজের বাসায় চলে আসে। বাসায় এসে খাওয়া দাওয়া করে একটা ঘুম দেয়, কারণ সেই সন্ধ্যাবেলা বের হবে। আর বাসায় আস্তে আস্তে রাতে 2টা 3টার মতো বেজে যাবে, এমনকি ভোর রাতও হতে পারে। ঘুম ভাঙে সেই সন্ধ্যাবেলা তার আম্মুর ডাকে। তার আম্মু তাকে নাস্তা করার জন্য ডাক দেয়। তখনই নদী ঘুম থেকে ওঠে আর হাত মুখ ধুয়ে ড্রয়িং রুমে আসে। আর ওই মুহূর্তেই তার বাবা বাসায় চলে আসে। নদী তার বাবাকে দেখা মাত্রই বলতে লাগলো, বাবা, আমার 1.5 লাখ টাকা লাগবে। তোমার টাকা লাগবে? যদি আমাকে জিজ্ঞাসা করার কি আছে, অ্যাকাউন্ট সেকশনে বলা আছে তোমার যখন যত টাকা লাগবে তুমি সেখান থেকে নিয়ে নিও, কোনো সমস্যা হবে না। বাবা, কিন্তু এখন তো অ্যাকাউন্ট সেকশন বন্ধ হয়ে গেছে। আমার এখনই লাগবে, আর আমি একটু পরেই বন্ধুদের নিয়ে পার্টিতে যাব। এই টাকাটা আমার এক্ষুনি এবং এই মুহূর্তেই লাগবে। কিন্তু এই মুহূর্তে এত টাকা হবে না, কারণ আমি তো টাকা নিয়ে সবসময় ঘোরাঘুরি করি না। আমি কোনো কথা শুনতে চাই না। তোমাকে যেটা বলেছি তোমাকে সেটাই করতে হবে। আমার টাকা এখন লাগবে, মানে এখনই লাগবে। এই কথা বলে নদী চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। আর তখনই তার বাবা তাকে শান্ত করার জন্য বলতে থাকেন, প্লিজ না, তুই এভাবে চিৎকার চেঁচামেচি করিস না, আমি দেখছি কি করা যায়। আমি বললাম তো আমার যা কিছু আছে সব কিছুর একমাত্র উত্তরাধিকারী হলি তুই। আমার সম্পত্তিতে শুধুমাত্র তোর অধিকার আছে, তাহলে আমার এই সম্পত্তি যদি তুই খরচ করতে না পারিস, কে খরচ করবে বল শুনি? তুমি তো সব সময় শুধু এটা মুখে মুখেই বলো, কিন্তু কাজের বেলায় কিছুই না। এই যে এখন আমি আমার বন্ধুদেরকে কথা দিয়ে এসেছি, রাতে তাদেরকে নিয়ে আমি ক্লাবে যাব, পার্টি করব, আর তার সমস্ত খরচ আমি দেব।
কিন্তু এখন যখন তোমার কাছে টাকা চাইলাম, তুমি আমাকে মুখের উপর স্পষ্ট বলে দিচ্ছ এখন তোমার কাছে কোনো টাকা হবে না। বন্ধুদের কাছে আমার মান সম্মান কোথায় গিয়ে পৌঁছাবে সেটা তুমি একবার ভেবে দেখেছো? সেটা তো তুমি একবারের জন্য ভেবে দেখোনি। আরে মাদু, এরকম কেন ভাবছিস? আমি কখন বললাম যে তোকে আমি টাকা দেবো না? আমি তো তোকে অবশ্যই টাকা দেবো। তুই কিছু সময় অপেক্ষা কর, আমি দেখছি কি করতে পারি। তুই তো সেই রাতে যাবি, আর সবে তো মাত্র সন্ধ্যা হলো। আচ্ছা ঠিক আছে, আমি কোনো কথা শুনতে চাই না। আর রাত 8টা বাজার আগে যেন আমি আমার টাকাটা পেয়ে যাই, তাহলেই হবে। এই বলে নদী সেখান থেকে চলে গেল। আর এইসব কথা নদীর আম্মু কিচেন রুম থেকে শুনছিলেন। তিনি কিচেন থেকে বের হয়ে এসে নদীর বাবার পাশে বসতে বসতে বলতে লাগলেন, দেখো, মেয়েকে ভালোবাসো, আদর করা, যত্ন করা সব কিছুই ঠিক আছে, কিন্তু এখন যেটা করছো আমার মনে হয় সেটা একটু বেশি বেশি করে ফেলছো, যেটা একদমই ঠিক হচ্ছে না। নদী মেয়ে মানুষ, আর মেয়ে মানুষকে এত স্বাধীনতা দিতে নেই। মেয়ে মানুষকে আদর করা, ভালোবাসা সব কিছুই ঠিক আছে, কিন্তু তাই বলে এত টাকা পয়সা দিয়ে হাত নষ্ট করার কোনো মানে হয় না। আরে তুমি এরকম করে কেন বলছো? নদী আমার একমাত্র মেয়ে। আমার সব কিছুর ওপর তার অধিকার রয়েছে। তাছাড়া মেয়েটার এখনই তো বয়স নিজের ইচ্ছা মতো চলাফেরা আর খরচ করার। যখন বিয়ে হয়ে যাবে তখন তো সংসারী হয়ে যাবে, তখন তো আর চাইলেও নিজের মতো করে সময় কাটাতে পারবে না, নিজের মতো করে কিছু একটা করতে পারবে না। তাই আমি চাই আমার মেয়েটা এখন নিজের লাইফটাকে এনজয় করুক। তুমি যেটা বলছো আমি সেটা মেনে নিচ্ছি, সেটা আমি একবারও অস্বীকার করছি না, কিন্তু তারপরও একবার ভেবে দেখো, নদী মেয়ে মানুষ, আমাদের উচিত তাকে যথেষ্ট শাসন রাখা এবং আয়ত্তে রাখা, কিন্তু তুমি সেটা একদমই করছো না। আরে বাবা, এইটুকু একটা মেয়ে, তাকে আর কি আগলে রাখবো? সবে তো মাত্র তার লাইফটা শুরু হয়েছে, ভার্সিটিতে পড়াশোনা করছে, এখনই তো সময়। হ্যাঁ, সেটা আমি কখনোই অস্বীকার করিনি, কিন্তু তুমি হয়তো জানো না এইসব কিছুর আড়ালে তোমার মেয়ে কি করে বেড়ায়। এলাকায় তার দাপটের সঙ্গে চলাফেরা করে, মানুষের সঙ্গে যা ইচ্ছে তাই ব্যবহার করে। এরকমটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না, সেটা আমি তোমাকে বলে দিলাম। এই বয়সে তো একটু আকটু করবেই, এটা নিয়ে এত চিন্তা করার কি আছে? আমি এটা বুঝতে পারি না। তুমি এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। মেয়েটা কিভাবে ভালো থাকবে, মেয়েটাকে কিভাবে ভালো রাখা যায় সেই চিন্তা করো। কারণ পরের বাড়িতে গিয়ে মেয়েদের সুখ হয় না হয় তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাই প্রত্যেকটা বাবা মায়ের উচিত মেয়েরা যতদিন তার বাবার বাড়িতে থাকে ততদিন তাকে যথেষ্ট শান্তি এবং যথেষ্ট স্বাধীনতা দেওয়ার চেষ্টা করা। আচ্ছা ঠিক আছে, তোমায় যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। আমি এই ব্যাপারে তোমাকে আর কোনো কথা বলবো না, কারণ আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি তোমাকে এই ব্যাপারে কথা বলে কোনো লাভ হবে না। তোমার এই যেটা ভালো লাগবে তুমি সেটাই করবে। এই বলে নদীর আম্মু সেখান থেকে চলে গেল। আর নদীর বাবা মুচকি মুচকি হাসতে লাগলেন। আসলে নদীর বাবা চায় নদী তার নিজের মতো করে বড় হোক। তার যখন যেটা করতে মন চায় তখন সে সেটাই করুক, তার জীবনে কোনো রকম কোনো বাধা না থাকুক। তাই ওনার এরকম চিন্তা ভাবনা মেয়েকে তিনি কখনো কোনো কিছুতেই বাধা দিতে চান না। আর এদিকে নদী সেটাকে নিজের সম্বল বলে মনে করে। হ্যাঁ, নদীর আম্মু যেটা বলেছে সেটা একদমই সত্য কথা। নদী কখনোই কাউকে পরোয়া করে না, নিজের ইচ্ছে মতো চলাফেরা করে। তার সামনে এলাকার কোনো ছেলে মেয়ে মাথা উঁচু করে কথা বলা তো অনেক দূরের কথা, একটা কথা বলতে অন্তত 10 বার চিন্তা করে। তাই নদী তাদেরকে নিজের দাস বলে মনে করে। এদিকে নদী নিজের রুমে এসে বেশ কিছুক্ষণ ফেসবুকে স্ক্রল করে। তখনই হঠাৎ একটা আইডিতে তার চোখ আটকে গেল। আজ সকালে যে ছেলেটার সঙ্গে তার দেখা হয়েছিল সেই ছেলেটারই ছবি ফেসবুক প্রোফাইলে দেওয়া, আর নাম আয়ান আহমেদ। তখনই নদী আর কিছু চিন্তা না করে ওই ফেসবুক আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো আর ছোট্ট একটা মেসেজ করলো। হাই কিউটি বয়। মেসেজ পাঠিয়ে নদী অপেক্ষা করতে লাগলো রিপ্লাই পাওয়ার জন্য, কিন্তু প্রায় আধা ঘন্টা কেটে যাওয়ার পরেও কোনো রিপ্লাই আসলো না। তাই সে ফোনটা রেখে দিল আর পার্টিতে যাওয়ার জন্য রেডি হতে লাগলো। এদিকে তার বন্ধুদেরকেও ফোন দিয়ে রেডি হতে বলে দিয়েছে। নদী রেডি হতে একটু বেশি সময় লাগে, তাই সে আগে ভাগে রেডি হচ্ছিল। আর এদিকে তার বন্ধুরাও ততক্ষণে আসা প্রায় শুরু করে দিয়েছিল। ইতোমধ্যে অনেকেই চলে এসেছে, সবাই ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছে নদীর জন্য। আর তখনই নদীর বাবা ড্রয়িং রুমে আসে। নদীর বাবা নদীর বান্ধবীকে দেখিয়ে বলতে থাকে, কি ব্যাপার মেয়েরা, কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম। আরে আঙ্কেল যে, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা কি সবাই পার্টিতে যাচ্ছ নাকি?
হ্যাঁ, না মানে আঙ্কেল নদী আজ আমাদের সবাইকে ইনভাইট করলো তাই। হ্যাঁ রে বাবা, এটাই তো আমতা আমতা করে বলার কি আছে। তোমাদের এখনই তো সময় নিজের লাইফটাকে এনজয় করার। এখন যদি নিজেকে সময় দিতে না পারো তাহলে শ্বশুরবাড়িতে গিয়ে তখন তো কিছুই করতে পারবে না। হ্যাঁ আঙ্কেল, আপনি একদম ঠিক কথাই বলেছেন, কিন্তু আমাদের ফ্যামিলির মানুষগুলোকে এই কথাটা কোনোভাবেই বোঝাতে পারি না। মেয়েদের এই সময়টাই হলো নিজেদের লাইফটাকে এনজয় করার জন্য, কিন্তু আমাদের ফ্যামিলির মানুষগুলো এই কথাটা কোনোভাবেই বুঝতে চায় না। তারা মনে করে আমরা শুধু শুধুই এসব কথা বলি আর সময় নষ্ট করি, সেই সঙ্গে টাকা পয়সাও। কিন্তু তাদেরকে আমরা কিভাবে বোঝাবো এই সময়টা আর জীবনে কোনো দিন ফিরে পাবো না? আরে মেয়েরা, তোমরা তো চিন্তা করছো কেন? আমি তো আছি। তোমাদের বাবা মায়েরা তোমাদেরকে স্বাধীনতা দেয় না বা টাকা পয়সা নিয়ে সমস্যা করে, তাতে কি হয়েছে? তোমাদের যখন যা লাগবে আমাকে বলবে। আমি আমার একটা মেয়ে, কিন্তু আমি তোমাদের সবাইকে নিজের সন্তানের মতো ভালোবাসি। হ্যাঁ আঙ্কেল, আমরাও আপনাকে নিজের বাবার মতোই সম্মান আর শ্রদ্ধা করি। সত্যি আপনি অনেক ভালো। আপনার মতো মানুষ হয় না। আমাদের বাবারা যদি আপনার মতো হতো তাহলে হয়তো আমাদের ভাগ্যটাই অন্যরকম হয়ে যেত। বাদ দাও সেসব কথা। কি খাবে বলো? আজ বিকেলের নাস্তাটা আমি তোমাদের সঙ্গে করব। কিন্তু আঙ্কেল, আমাদের তো যাওয়ার সময় হয়ে গেছে, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। নদী না আবার রাগারাগি করে। কিছু করবে না, আমি ম্যানেজ করে নেব। আসলে তোমরা পার্টিতে যাবে, সেই টাকাটা আসতে আরও 20 মিনিট সময় লাগবে। আর সেই সময়টা তোমরা শুধু শুধু কেন এখানে বসে থাকবে? আমি তোমাদের সবার জন্য খাবার অর্ডার করেছি, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তারপর খাওয়া দাওয়া করে যেও। নদীর বাবার এই কথাটা শুনেই নদী সিঁড়ি দিয়ে নামছিল। আর তখনই নদী এই কথাটা শুনতে পেয়ে বলতে লাগলো, তুমি এরকম করবে সেটা আমি আগে থেকেই জানতাম, আর এই জন্যই আমি এতটা সময় আগে বলেছিলাম। তুমি সবসময় এরকম করো কেন বলো তো বাবা? আরে মা, তুই তো জানিস আমি সব সময় ক্যাশ টাকা নিয়ে ঘোরাফেরা করি না, কিন্তু তোর টাকাটা ক্যাশ লাগবে। সেই জন্যই তো আমি ম্যানেজারকে ব্যাংকে পাঠিয়েছিলাম টাকাটা উঠিয়ে আনার জন্য। তুই জাস্ট 15 মিনিট সময় অপেক্ষা কর, এর মধ্যে টাকা চলে আসবে। আর ততক্ষণে আমি তোর বন্ধুদের সাথে একটু গল্প করি আর সন্ধ্যার নাস্তাটা করে নেই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করো, আর ম্যানেজারকে বলো তাড়াতাড়ি টাকাটা নিয়ে পৌঁছে যেতে। এই বলে নদী একপাশে বসে মোবাইল টিপতে লাগলো। আর কিছুক্ষণের মধ্যেই ডেলিভারি ম্যান নিয়ে এসে তাদের খাবার দিয়ে গেল। সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলো। প্রায় 25 মিনিট পর ম্যানেজার টাকা নিয়ে আসে। আর তখনই নদী ম্যানেজারের হাত থেকে টাকাটা শুনে বুঝে নিয়ে তার বন্ধুদেরকে নিয়ে বাসা থেকে বের হয়ে পড়ল। সারা রাত বন্ধুদেরকে নিয়ে নাইট ক্লাবে ফুর্তি করলো। রাতে আর বাসায় ফেরা হলো না। এদিকে তার মা বাবাও তাকে নিয়ে এতটা বেশি চিন্তা করে না। তার মা বাবা তাকে যথেষ্ট স্বাধীনতা দিয়ে রেখেছে। প্রায় ফজরের আজান দেওয়ার পর নদী তার বন্ধুদেরকে নিয়ে মাথালা অবস্থায় ক্লাব থেকে বের হয়। বন্ধুরা সবাই নিজেদের মতো করে নিজেদের বাড়ি চলে যাচ্ছিল। আর প্রিয়াঙ্কা তখন নিজে নিজের গাড়ি ড্রাইভ করতে করতে তার বাসার দিকে রওনা দেয়। কিন্তু বেশি দূর যেতে পারে না, টালমাটাল হয়ে গাড়িটাকে থামিয়ে দিতে হয়। কারণ আজ তার নেশা একটু বেশি হয়ে গেছিল। তাই সে আর কোনোভাবেই না তো নিজেকে কন্ট্রোল করতে পারছিল আর না তো গাড়িটাকে। তবে তার এটা খেয়াল ছিল, বেশি মাতাল হয়ে গাড়ি চালালে এটা তার জন্য ক্ষতিকর হতে পারে। তাই সে গাড়িটা থামিয়ে দেয়। আর এদিকে ফজরের নামাজ পড়িয়ে আয়ান প্রতিদিন সকালবেলা মর্নিং ওয়াক করতে বের হয়। আজকেও প্রতিদিনের মতো সকালবেলা মর্নিং ওয়াক করার জন্য রাস্তায় বের হয়েছিল। আর তখনই সে দেখতে পেল রাস্তার সাইডে একটা দামি গাড়ি। সচরাচর এই সময় এই রাস্তায় কোনো গাড়ি থাকে না। তবে কোনো দুর্ঘটনা হলো কিনা এটা দেখার জন্যই আয়ান সামনের দিকে এগিয়ে গেল। আর তখনই দেখতে পেল গাড়ির ভিতরে একটা মেয়ে স্টিয়ারিং এর উপর মাথা উপর হয়ে শুয়ে আছে। আয়ানের তখন মনে প্রচন্ড ভয় লেগে গেল। তবে কি কোনো অ্যাক্সিডেন্ট হলো? কিন্তু রাস্তার আশেপাশে কাউকে দেখাও যাচ্ছিল না। তখনই দেখতে পেল জানালার গ্লাসটা নিচে নামানো। তাই সেই মেয়েটার মাথায় হাত রেখে ডাক দিল। এই যে শুনছেন, কি হয়েছে আপনার? তখনই নদী মাতাল কণ্ঠে বলতে লাগলো, কই, আমার কিছুই হয়নি, ঘুম পাচ্ছে, একটু ঘুমাচ্ছি। নদীর কণ্ঠস্বর শুনে আয়ান কিছুটা আন্দাজ করতে পারে মেয়েটা মাতাল অবস্থায় আছে। তাই আয়ান আবারও মেয়েটাকে বলতে লাগলো, আরে, কে আপনি? এখানে কেন ঘুমাচ্ছেন? আপনি বাসায় গিয়ে ঘুমান। তখনই নদী মাথা তুলে তাকায়। আর আয়ান তো পুরাই অবাক। এটা তো সেই মেয়ে গতকাল ভার্সিটিতে যে মেয়েটা সিগারেট কিনে দেওয়ার জন্য বলেছিল। আর তখনই আয়ান নদীকে বলতে থাকে, আরে, আপনি ভার্সিটির সে আপুটা না? আপনি এখানে কি করছেন?
কিন্তু নদী এতটাই মাতাল অবস্থায় ছিল, কোনো কথা বলতে পারছিল না। তখনই আয়ান তার সাথে থাকা পানির বোতল যাইতেছে প্রতিদিন মর্নিং ওয়াক করার সময় সঙ্গে নিয়ে আসে। ওটা থেকে একটু পানি নদীর চোখে মুখে ছিটিয়ে দিল। আর তখনই নদী একটু রেগে গিয়ে বলতে লাগলো, ওই হারামজাদা, কি সমস্যা তোর? তুই এইভাবে আমার মুখের উপর পানি দিয়েছিস কেন? না মানে আসলে আপু, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি মাতাল হয়ে আছেন, তাই তো আপনার চোখে একটু পানির ছিটা দিলাম, যাতে আপনি হুঁশে ফিরে আসেন। এবার বলুন কি হয়েছে? আপনি এখানে কি করছেন? আরে আমি তো রাতের বেলা বন্ধুদের নিয়ে নাইট ক্লাবে গিয়েছিলাম, সারা রাত ওখানেই ছিলাম। ফজরের আজান দেওয়ার পর মনে হয় ওখান থেকে বের হয়েছি, কিন্তু আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, গাড়ি চালাতে পারছিলাম না, তাই এখানে একটু ঘুমিয়ে নিচ্ছি। আরে আপু, আমি তো আপনাকে দেখে ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম আবার উল্টাপাল্টা কিছু হলো কিনা। যাই হোক, আপনার ঘুমানো হয়ে গেলে আপনি বাসায় চলে যাবেন। আমি এখন যাচ্ছি, আমাকে আবার বাসায় ফিরতে হবে। আম্মু ঘুম থেকে উঠে আমাকে বাসায় দেখতে না পেলে আবার বকাবকি করবে। এই কথা বলে আয়ান নদীকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেল। আর এদিকে যখন নদীর ঘুম ভাঙলো তখন বেলা প্রায় 10টার মতো বাজে। আর তারপরে সে গাড়ি চালিয়ে কোনো রকমে বাড়িতে চলে আসে। কলিং বেলে চাপ দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। আর তারপরেই তাকে দেখে বলতে লাগলো, তোকে কত করে বললাম, কিন্তু তুই তো কখনোই কোনো কথা শুনিস না। সারা রাত বাইরে ছিলি, আর এখন বেলা 10টা বাজে, সবেমাত্র তুই বাসায় এসেছিস। তোর কি ভার্সিটিতেই যাওয়া লাগবে না? পড়াশুনো কি সব চাঙ্গে তুলে দিবি নাকি? আম্মু, সবসময় এত বেশি বেশি কথা বলো না তো। আমি কি প্রতিদিন নাইট ক্লাবে যাই নাকি? এই তো সপ্তাহে 10 দিনে একবার যাই, আর সেই দিন ভার্সিটিতে যাই না। এটা নিয়ে এত কথা বলার কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। তাছাড়া কোন হাদিসে লেখা আছে আমাকে প্রতিদিন ভার্সিটিতে যেতে হবে? এখন বড় হয়েছি, এখন লাইফটাকে এনজয় করার সময়। এখন তো আমি প্রতিদিন ভার্সিটিতে যেতে পারবো না। তোমাদেরকে আমার জাস্ট কিচ্ছু বলার নেই। কি বলবো তোমাকে? আমি তোর বাবার তোকে স্বাধীনতা আর টাকা দুই দিয়েছে। এখন এখানে তো আমার কোনো কথা চলবে না। তোদের যা ভালো লাগে তোরা তাই কর, আমি আর কোনো কথা বলছি না। এই বলে নদীর আম্মু সেখান থেকে চলে গেল। আর নদী নিজের রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে একটা লম্বা ঘুম দিল। বিকেল 3টা বাজে। তার বান্ধবী তাকে ফোন করেছে। কি রে দোস্ত, আজ ভার্সিটিতে আসলি না? আরে দোস্ত, আর বলিস না। তোরা চলে যাওয়ার পর আমি গাড়ি চালিয়ে বাসার থেকেই আসছিলাম। মাঝে রাস্তায় আসার পর হঠাৎ করে এমন ঘুম পেলো, আমি গাড়ি সাইড করে রাস্তাতেই ঘুমিয়ে পড়লাম। আর সেই ঘুম যখন ভাঙলো তখন দেখতে পেলাম বেলা 10টা বাজে। আর তারপরেই বাসায় এসেছি। তো বল, ভার্সিটিতে যাব কি করে? তারপর আঙ্কেল আন্টি তোকে কিছু বলেনি? দেখ, তুই এটা ভালো করেই জানিস, আমি যত দেরি করি বাড়িতে আসি না কেন, আমার বাবা আমাকে কিছুই বলবে না। কিন্তু আমার মা একটু ঝামেলা করে, সব সময় খিটখিট করে। যদিও একটা ধমক দিয়ে আমাকে বসিয়ে রেখেছি, কিন্তু তারপরেও এইসব কিটকিটানি আমার একদম ভালো লাগে না। তবুও তো আঙ্কেলের জন্য আন্টিকে বেশি কিছু বলতে পারে না। আর আজ যখন ভোরবেলা বাসায় এলাম, আমার মা তো পারলে আমাকে বাসা থেকে বের করে দিত, কিন্তু তারপরেও অনেক অনুনয় বিনিময় করে বাসায় ঢুকেছি। আর আব্বু যদি জানতে পারতো তাহলে তো রক্ষে ছিল না। একটা দিক থেকে আমি লাকি, কারণ আমার বাবা কখনোই আমাকে আমার ব্যক্তিগত ব্যাপারে কোনো কথা বলে না। আমি যত স্বাধীনতা চাই ততটাই আমার বাবা দিতে প্রস্তুত। শুধু বাধা হলো আমার মা। আচ্ছা দোস্ত, ঠিক আছে, আমার একটু কাজ আছে, এখন তাহলে রাখি। কাল সময় মতো ভার্সিটিতে চলে আসিস। এই বলে ঋতু ফোনটা কেটে দেয়। আর এদিকে তখন নদীর বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। হাত মুখ ধুয়ে খাবার টেবিলে আসে। তখনই দেখতে পায় টেবিলে কোনো খাবার রাখা নেই। আর এটা দেখিয়ে শুরু হয়েছে তার চিৎকার চেঁচামেচি। আম্মু, ওই আম্মু, আমি যে দুপুরে খাবার খেলাম না সেই খেয়াল তোমাদের কারোর আছে? আমার খাবার কোথায়? তাড়াতাড়ি আমাকে খাবার দাও, আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে। খেয়াল তো অবশ্যই আছে, কিন্তু তুমি যেটা ভুলে গেছো, কারণ অলরেডি বিকেল 3:30টার বেশি বাজে। এই সময়ে নিশ্চয়ই তোমার জন্য কেউ দুপুরে খাবার নিয়ে অপেক্ষা করবে না। তুমি একটু বোঝো, আমি তোমার জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছি। আমি বুঝতে পারি না, তুমি আমার আপন মা নাকি সৎ মা? সবসময় তুমি আমার ব্যাপারে এত উদাসীন কেন? নদীর এই কথাটা তার মাকে ভীষণভাবে ব্যথিত করলো। নদীর মা তখন নদীকে বলতে লাগলো, ছি ছি ছি, তুই আমাকে এই কথাটা বলতে পারলি? এত কষ্ট করে তোকে পেটে ধরলাম, 10 মাস 10 দিন পেটে রাখলাম, তারপরে তোকে পৃথিবীতে নিয়ে আসলাম, আর আজকে না তুই আমাকে এমন একটা কথা বললি?
তো কি বলবো, তোমরা সবাই দুপুরের খাবার খেয়ে নিজেদের রুমে চলে গেছো, আর এখন আমি খাবার খেতে এসেছি, কিন্তু আমার জন্য টেবিলে কোনো খাবার রাখা নেই। তারপর আবার বলছো এখন খাবার বানিয়ে এনে দিবে, তারপর আমাকে খেতে হবে। তখনই নদীর আম্মু নদীকে বলতে থাকে। দুপুরের খাবার টাইম দুপুর 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত। এই 2 ঘন্টার মধ্যে তোমাকে অজস্রবার ডাকা হয়েছে। আমি এবং বাড়ির কাজের লোক সবাই তোমাকে ডাকাডাকি করেছে, কিন্তু তুমি গভীর মনে আচ্ছন্ন ছিলে। অনেক চেষ্টার পরেও তোমাকে ঘুম থেকে জাগানো যায়নি, তাই আমরা দুপুরের খাবার খেয়ে বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। এখন তুমি 10 মিনিট অপেক্ষা করো, খাবার গরম করে এনে তোমাকে খাবার দেওয়া হবে। আমি নিজের বাড়িতে থাকি নাকি হোস্টেলে থাকি সেটা আমার মাঝে মধ্যে আমি গুলিয়ে ফেলি, কারণ এখন আমাকে নাকি 10 মিনিট বসে অপেক্ষা করতে হবে, আর তারপর খাওয়া পাওয়া যাবে। এই বলে নদী একটা দীর্ঘশ্বাস ফেলে খাবার টেবিল থেকে উঠে গিয়ে ড্রয়িং রুমে বসলো আর টিভি দেখতে লাগলো। এদিকে কিছুক্ষণের মধ্যেই তার আম্মু তার জন্য খাবার রেডি করে ডাইনিং টেবিলে রেখে দিল। নদী যখন খাবার খেয়ে নিল আর তারপরে নিজের রুমে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকে স্ক্রল করতে লাগলো। আর তখনই দেখতে পেল গতকাল সে যে আইডিটাতে মেসেজ করেছিল সে আইডিতে কেউ রিপ্লাই এসেছে। আসসালামু আলাইকুম। আপু, কে আপনি? আপনাকে তো আমি চিনতে পারলাম না। ওরে বাবু, তুমি আমায় চিনতে পারছো না? এক্সকিউজ মি আপু, আপনি বাবু কাকে বলছেন? আমি অতটাও ছোট নই। আমি ভার্সিটিতে পড়াশোনা করি, সো আমার যথেষ্ট বয়স হয়েছে। হুমা, তাই নাকি? তবে আমি তোমাকে সেই বাবু বলিনি, আমি তোমাকে আমার বাবু বলেছি। আরে আপু, এসব আপনি কি বলছেন? আমি তো আমার আব্বু আম্মুর একমাত্র বাবু। তাছাড়া আমার আব্বু আম্মু তো আমার সঙ্গেই থাকে। তাহলে আমি আপনার বাবু হতে যাব কোন দুঃখে? কথাটা শুনেই নদীর ফুরফুরে মেজাজটা একটু বেড়ে গেল আর সে ভয়েস মেসেজে একটু ধমকে সুরে বলতে লাগলো। ওই হারামজাদা, বাবু বললেই কি তোর মা বাবা হতে হবে নাকি? আমি তোর গার্লফ্রেন্ড হই। তোকে যেদিন প্রথম দেখেছি সেদিন আমি ক্রাশ খেয়ে গেছি। তোর মতো হাব্বা গোবা টাইপের একটা বয়ফ্রেন্ড আমার চাই। মানে এসব আপনি কি বলছেন আপু? আমি রেখে দিচ্ছি। আমার আম্মু এসব কিছু দেখতে পেলে আমায় প্রচণ্ড বকা দিবে। আপনি আমাকে আর এসব মেসেজ দিবেন না। তাছাড়া আপনি আমাকে চেনেন কিভাবে সেটাই তো আমি বুঝতে পারছি না। তোমাকে অত কিছু জানতে হবে না বাবু। তোমাকে আমি যেটা বলেছি সেটাই শুধু মুখ বন্ধ করে শোনো। তোমার মাথায় একটু গোবর ভরা থাকলেও তুমি কিন্তু দেখতে হেভি কিউট। তোমাকে দেখলে যে কোনো মেয়ে ক্রাশ খেয়ে যাবে। এরকমই একটা মেসেজ দেয়নি ওদের, কিন্তু ততক্ষণে আয়ান ফোন রেখে অফলাইনে চলে গেছে। নদীর মেসেজটা সিন হলো না আর কোনো রিপ্লাইও আসলো না। এটা দেখে নদীর মেজাজ একটু বেশি এরকম খারাপ হয়ে গেল, কিন্তু কিছুই করার নেই। আয়ান তো আর তার চোখের সামনে নেই, তাই আয়ানকে কিছু হতেও পারবে না আর বলতেও পারবে না। তাই নদী আবারও গতকালের মতো ফেসবুকে স্ক্রল করতে লাগলো। এভাবেই দেখতে দেখতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে গেল। আর তারপরেই নদী বেশ কিছুক্ষণ পরে টেবিলে বসে বই উল্টাপাল্টা করলো। আর তারপরে রাত 10টার দিকে রাতের খাবার খেয়ে তারপরে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে যথাসময়ে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটিতে চলে যায়। ভার্সিটিতে যাওয়া মাত্রই তার বান্ধবীদের সঙ্গে দেখা হয়ে গেল। কিরে দোস্ত, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। তোর কি অবস্থা? তুই কেমন আছিস? আছি ভালোই, তবে মাঝখানে একটা ঘটনা ঘটে গেছে যেটা তোকে বলতে চাই। তোর সাথে আবার কি এমন ঘটনা ঘটে গেল সেটাই তো বুঝতে পারছি না। কি হয়েছে বল তো শুনি। অতঃপর নদী আয়নের ব্যাপারে সবকিছুই খুলে বলল। এই কথা শুনে ঋতু নদীকে বলতে লাগলো। দোস্ত, ও যখন তোকে চিনতে পারেনি তাহলে তুই সামনাসামনি ওকে পরিচয় দিস না। তাছাড়া তোর ফেসবুক আইডিতে তো তোর রিয়েল নাম আর পরিচয় কোনোটাই দেওয়া নেই। তাহলে তুই ওর থেকে নিজের পরিচয়টা লুকিয়ে রাখ। এদিকে ক্যাম্পাসে ওর সামনে একরকম অভিনয় করবি, অন্যদিকে ফেসবুকে ওর সঙ্গে অন্যরকম অভিনয় করবি। ওকে একটু কনফিউশনে ফেলে দিয়ে দেখ, ও কি সত্যিই ভালো নাকি ভালো সেজে থাকার অ্যাক্টিং করে। সত্যিই তো দোস্ত, একটা তো তুই একদমই ঠিক কথাই বলেছিস। আমি তো এইভাবে ভেবে দেখিনি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুই যেরকমটা বলবি আমি সেরকমটাই ট্রাই করব। হ্যাঁ দোস্ত, একদমই তাই। কারণ তুই যদি তাকে সত্যিই মন থেকে ভালোবেসে থাকিস তাহলে আমার মনে হয় এরকম করাটা জরুরি। কারণ একজন মানুষকে নিজের জীবনের সঙ্গে জুড়ে নেওয়ার আগে তার ক্যারেক্টার সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া উচিত। হ্যাঁ দোস্ত, তুই একদম ঠিক কথাই বলেছিস। আমার মনে হয় আমি আয়নকে সত্যি সত্যিই ভালোবেসে ফেলেছি। কারণ তুই তো জানিস ভার্সিটিতে কত ছেলে আমার পেছনে ঘোরে,
কিন্তু কারো সঙ্গে আমার কথা বলারও ফিলিংস আসে না। কিন্তু এই ছেলেটাকে যখন আমি প্রথম দেখলাম তখন থেকে ওই ছেলেটার প্রতি আমার কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হয়। তার প্রতি আমার কেমন যেন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। হ্যাঁ, সেটা তোকে দেখেই বোঝা যাচ্ছে। এই কারণে ভার্সিটির কত ছেলে তোর পিছনে ঘুরে, কিন্তু তুই কাউকে পাত্তা দিস না। আর এদিকে কিনা একটা হাবা গোবা টাইপের ছেলে ভার্সিটিতে অ্যাডমিশন নিল, যে কিনা তোর চাইতে জুনিয়র। এখন তোর তার প্রতি উইকনেস ফিল হচ্ছে। তখনই দেখতে পায় আয়ান ভার্সিটির গেট দিয়ে ভিতরে প্রবেশ করছে। এটা দেখেই ঋতু নদীকে বলতে থাকে। ওই দেখ দোস্ত, তোর ক্রাশ বয় ভার্সিটিতে আসছে, যা গিয়ে ওর সঙ্গে কথা বল। হ্যাঁ দোস্ত, তুই একদম ঠিক কথাই বলেছিস। তুই সামনের দিকে এগো, আমি একটু ওর সঙ্গে কথা বলে আসি। এই বলে নদী সেখান থেকে সামনের দিকে এগিয়ে গেল আর হুট করে আয়ানের সামনে দাঁড়ালো। এভাবে হুট করে আয়ানের সামনে দাঁড়ানোতে আয়ান কিছুটা ভয় পেয়ে গেল আর নদীকে বলতে লাগলো। কি হলো আপু, আপনি এভাবে হুট করে আমার সামনে এসে দাঁড়িয়েছেন কেন? তোমায় কিছু কথা বলতে চাই। বাই দ্য ওয়ে, তার আগে তোমার নামটা জেনে নিতে চাই। তোর নামটাই তো এখনো জানা হলো না। আমার নাম আয়ান। আপু আমি তাহলে আসি। এই বলে আয়ান সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই নদী পিছন থেকে তার হাতটা ধরে ফেলে আর বলতে থাকে। আরে বাবা, এত তাড়াহুড়ো করার কি আছে? এখনো তো ক্লাসের টাইম হয়নি। ক্লাস শুরু হতে আরো 15 মিনিট একটু দেরি আছে। একটু দাঁড়াও, তোমার সঙ্গে কথা বলবো। হ্যাঁ আপু, ঠিক আছে বলুন কি বলবেন, কিন্তু একটু তাড়াতাড়ি বলবেন। তখনই নদী আয়ানের গালে হাত রেখে বলতে থাকে। উফ ডার্লিং, এত তাড়া কিসের তোমার? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি তোমার সিনিয়র, তারপর আবার এত সুন্দরী একটা মেয়ে তোমার সঙ্গে কথা বলতে চাইছি, আর তুমি আমাকে অ্যাভয়েড করছো, যেখানে কিনা ভার্সিটির 95% ছেলে আমার সঙ্গে কথা বলার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। দেখুন আপু, কে কি করে আর কে কি না করে সেসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু এখানে আমি পড়াশোনা করতে এসেছি, কারো সঙ্গে গল্প করতে নয়। গুড বয়, কিন্তু তার মানে এই নয় যে তোমাকে পাগলের মতো ভালোবেসে তাকে তুমি অ্যাভয়েড করবে। মানে কি এসবের? এসব আপনি কি বলছেন? আপনার কি মাথা টাথা সব খারাপ হয়ে গেছে নাকি? দেখুন আপু, এসব মজা করা আমার একদম ভালো লাগে না। আপনি আমার বড় বোনের মতো, তাই আমাকে এসব কথা বলে বিরক্ত করবেন না। আমি আসছি। এই বলে আয়ান সেখান থেকে চলে আসছিল। আর এদিকে নদীর তখন আবারও আয়ানকে পিছন থেকে এক টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল। এক হাত দিয়ে আয়ানের কোমর নিজের কোমরের সঙ্গে চেপে ধরল আর অন্য হাত দিয়ে আয়ানের কপালে হাত ঠেকিয়ে সেটা আস্তে আস্তে গালের দিকে নিয়ে আস্তে আস্তে বলতে লাগলো। তোমার মুখে মোহিত হয়ে গেছি আমি বালক। তার থেকে মুক্তি পাওয়ার নেই কোনো রাস্তা। তোমায় আমি ভালোবেসেছি, তোমায় নিয়ে জীবন কাটাবো, এইটুকু আছে নিজের উপর আস্থা। আরে আপু, এসব আপনি কি করছেন? প্লিজ আপনি আমাকে ছেড়ে দিন। আমি এখান থেকে চলে যাব। আবার ক্লাসের টাইম হয়ে গেছে, আমাকে ক্লাসে যেতে হবে। আরে আমি এটা বুঝতে পারছি না, তুমি আমাকে ভয় কেন পাচ্ছ? আমি বাঘ নাকি ভাল্লুক? শুধু তোমায় ভালোবাসি, এই কথাটাই বলতে এসেছি। আপু প্লিজ আমায় ছেড়ে দিন। ভার্সিটির সবাই আমাদের দুজনের দিকে তাকিয়ে আছে, হা করে সব কিছু দেখছে। বলে নিজের সামর্থ্য শক্তি দিয়ে নদীর দিকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সেখান থেকে দৌড়ে পালালো আয়ান। আর এটা দেখে নদী হেসেই কুটিকুটি হচ্ছে আর সেই সঙ্গে তার বান্ধবীরাও তাকে ঘিরে দাঁড়িয়ে হেসে চলেছে আর বলছে। বাহ বান্ধবী, বাহ, অসাধারণ। তুই কিনা শেষে এমন একটা ছেলেকে পছন্দ করলি, যে ছেলে তোর সঙ্গে কথা বলার সাহসটুকু পর্যন্ত পায় না। এমন ভীতু একটা ছেলেকে তুই পছন্দ করলি, আর ওকেই তোর মনে এতটা বিঁধে গেল। দেখ, শহরে স্মার্ট ছেলেদের চাইলে আমি নিজের বয়ফ্রেন্ড বানাতেই পারি। একটা না, আমার পেছনে কত ছেলে ঘুরে এসেছে, তোরা তো সবাই খুব ভালো করেই জানিস। চাইলে আমার পেছনে 1000টা বয়ফ্রেন্ডের লাইন লাগাতে পারি, কিন্তু আমি সেই সব কিছু চাই না। আমি এমন একজনকে ভালোবাসতে চাই যে আমাকে ছাড়া অন্য কোনো নারীর দিকে চোখ তুলেও তাকাবে না। কিন্তু যেসব স্মার্ট ছেলেরা আমার পেছনে ঘুরোঘুরি করে, তারা আমাকে নয়, আমার বাবার টাকাকে ভালোবাসে। আমার বাবার টাকার জন্যই তারা আমার সঙ্গে রিলেশনে যেতে চায়। জানি এবং মানি তোর এই কথাটা একদম সত্যি, কিন্তু তাই বলে এই ছেলেটা তোর চাইতে বয়সে ছোট, তার ওপর আবার কেমন যেন হাবা গোবা টাইপের। এই ছেলেটার সঙ্গে তোর সম্পর্ক শেষ পর্যন্ত তোর ফ্যামিলি মেনে নিবে তো? দেখ, সংসার আমি করব, আর ফ্যামিলি এখানে মেনে নেওয়া বা না নেওয়ার কি আছে? সেটাও তুই ভুল বলিসনি, কারণ তোর বাবা তো তুই বলতে অন্ধ। তুই তোর বাবার কাছে যাই কিছু চাস, তোর বাবা সেটা তোর মুখ ফুটে চাওয়ার আগেই তোর চোখের সামনে হাজির করে দেয়।
হ্যাঁ, অন্য কারোর প্রতি কোনো ভরসা থাকুক বা না থাকুক, বাবার প্রতি এতটুকু ভরসা আমার আছে। এখন এসব প্রসঙ্গ বাদ দিয়ে ক্লাসে যাওয়া যাক। এই বলে নদী তার বন্ধুদেরকে নিয়ে ক্লাসরুমের দিকে পা বাড়ালো। এদিকে আয়ানও নিজের ক্লাসরুমে চলে আসে। এই দুজনে ভার্সিটিতে আয়ানের নতুন কিছু বন্ধ হয়েছে। আয়ান ক্লাসে আসা মাত্রই তারা সবাই আয়ানের সঙ্গে গল্প করতে লাগলো। আয়ানও তাদের সঙ্গে গল্প আড্ডায় মেতে উঠল। এভাবেই চলে গেল প্রায় 10 মিনিট সময়। আর তখনই ক্লাসের টাইম হয়ে গেল। বেল দিয়ে দেওয়াতে ক্লাস টিচার ক্লাসে চলে আসে আর সবাই ক্লাসে মনোযোগী হয়। দেখতে দেখতে ভার্সিটির ক্লাস শেষ হয়ে যায় আর ভার্সিটি ছুটি হয়। এভাবেই চলতে থাকে দিনগুলো স্বপ্নের মতো। প্রতিদিন ভার্সিটিতে আসার পরেই নদীর আয়ানের সঙ্গে বিভিন্ন অজুহাতে কথা বলতে চায়, কিন্তু আয়ান বরাবরই সব কিছু এড়িয়ে চলে। অপরদিকে বাসায় গিয়ে আবার ফেসবুকেও মেসেজ দেয়, কিন্তু আয়ান সেরকম কোনো রেসপন্স করে না। কিন্তু নদী তার পিছু ছেড়ে দেয় না, তার পিছনে আঠার মতো লেগে থাকে। যেভাবেই হোক নদীর কথা একটাই, আয়ানকে পটাতেই হবে। কিন্তু আয়ানকে পটানো এতটাই কঠিন কেন, সেটাই ভেবে পায় না নদী। আয়ান কেন আর 5টা ছেলের মতো নয়, যেখানে সব ছেলেরা নদীর সঙ্গে লাইন মারতে চায়, সেখানে আয়ান কেন ব্যতিক্রম ধর্মী। এটাই ভাবতে ভাবতে দিন চলে যায় নদীর। তবে নদী হাল ছেড়ে দেয় না। তার একটাই কথা, যেভাবেই হোক আয়ানের মনোরঞ্জন হতেই হবে। সেটা যেভাবেই হোক আর যে কোনো পরিস্থিতিতেই হোক। সেদিন ভার্সিটি ছুটির পর হঠাৎ করেই নদী আয়ানের সামনে এসে দাঁড়ায় আর তারপরেই বলতে থাকে, আয়ান চলো, আজ তোমার সঙ্গে তোমাদের বাসায় যাব। কেন আপু, আমি তো আপনার সঙ্গে ভুল কিছু করিনি বা আপনাকে কোনো কিছু বলিনি। তাহলে আপনি কেন আমাদের বাসায় বিচার দিতে যাবেন? আরে বোকা ছেলে, তোমাকে আমি এখন এটা কখন বললাম যে তোমাদের বাসায় আমি তোমার নামে বিচার দিতে যাব? আমি তোমার নামে কোনো বিচার দেব না, বিলিভ মি। আমি শুধু তোমার আম্মুর সঙ্গে একটু দেখা করব। আন্টির সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। কিন্তু আপু, আপনাকে আমি চিনি না জানি না, আপনাকে যদি এভাবে হুট করে আমাদের বাসায় নিয়ে যাই তাহলে হয়তো আমার আম্মু রেগে যাবে। তাই বলছিলাম কি, আপনার কি এমন জরুরি কথা সেটা যদি আপনি আমার সঙ্গে বলতেন তাহলে ভালো হতো। আরে বাবা, বললাম তো সেরকম কোনো ব্যাপার না। আমি তোমার এমন কিছু করব না যেটা তোমার জন্য ক্ষতিকর হবে। তুমি আমাকে তোমার সঙ্গে তোমাদের বাসায় নিয়ে চলো, আই প্রমিসড ইউ। আমি শুধু তোমার আম্মুর সঙ্গে কথা বলবো আর তারপরেই চলে আসব। এই বলে নদী অনেকভাবে আয়ানকে রিকোয়েস্ট করতে থাকে যাতে আয়ান নদীকে তাদের বাড়িতে নিয়ে যেতে রাজি হয়ে যায়। অবশেষে আয়ান নদীর কথায় রাজি হয়ে গেল আর নদীকে নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। দরজার সামনে এসে দাঁড়িয়ে কলিং বেল এসে দরজাটা খুলে দেয়। তখনই আয়ান তার আম্মুকে দেখে বলতে থাকে, আম্মু, এই আপুটা আমাদের ভার্সিটিতে পড়াশোনা করে, আমার সিনিয়র। তোমার সঙ্গে নাকি দেখা করে কি বলতে চায়, তাই আমার সঙ্গে এসেছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি নিজের রুমে চলে যাও, আমি ওর সঙ্গে কথা বলে নিব। কথাটা বলতেই আয়ান সেখানে আর এক মুহূর্তও দেরি করলো না, সোজা নিজের রুমে চলে গেল আর ফ্রেশ হতে চলে গেল। এদিকে আয়ানের আম্মু নদীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। তাছাড়া আমার সঙ্গে তোমার কি দরকার, আমি তো সেটাই বুঝতে পারছি না। আন্টি, আমাকে আপনি চিনবেন না। আমি নদী, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ অবশ্যই, ভেতরে এসে বসো আর তারপর বলো আমার সঙ্গে তোমার কি এমন দরকার পড়লো যে আমার ছেলের সঙ্গে কথা বলে তোমাকে সোজা একদম আমার বাড়িতে চলে আসতে হলো। আসলে আন্টি, আপনাকে আমি চিনিও না জানিও না, তবে আপনার ছেলেকে আমি খুব ভালো করেই চিনি। আপনার ছেলে যেদিন থেকে আমাদের ভার্সিটিতে ভর্তি হয়েছে সেদিন থেকেই তার সঙ্গে আমার পরিচয়। আপনার ছেলেটাকে আমার বড্ড ভালো লাগে, বলতে পারেন ভালোবেসে ফেলেছি। এই মেয়ে, তোমার কি মাথায় সমস্যা আছে নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার ছেলেকে পছন্দ করো, সেই কথা বলছো, তোমার একটুও লজ্জা করছে না? আয়ানের আম্মুর এই কথায় নদীর সাহস যেন আরো বেশি বেড়ে গেল। নদী তখন আয়ানের আম্মুকে আন্টি বলা বাদ দিয়ে শাশুড়ি বলে বলতে লাগলো, আরে শাশুড়ি আম্মু, এইসব আপনি কি বলছেন? আমি আপনার ছেলে হবু বউ হতে চলেছি, তাহলে আপনার সঙ্গে কথা বলতে বা কথা বলতে চাওয়াতে আমার লজ্জা কেন করবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আরে কি নির্লজ্জ মেয়ে তুমি! তোমার তো দেখছি আগে পিছে কোনো কিছুর চিন্তা নেই। হ্যাঁ আন্টি, আপনি একদম ঠিক ধরতে পেরেছেন। আমার সামনে পেছনে কোনো কিছুর সেরকম কোনো চিন্তা নেই। আসলে বাবা মার একমাত্র আদরের মেয়ে তো, তাই একটু বেশি আদর দিয়ে বড় করেছে। সেই জন্য কোনো কিছুর এত চিন্তা করতে হয় না।
এই মেয়ে, তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে চলে যাও। আমি তোমার সঙ্গে কোনো কথা বলতেই চাই না। তোমার মতো নির্লজ্জ মার্কা মেয়ের সঙ্গে অন্ততপক্ষে আমার কোনো কথা থাকতে পারে না। কিন্তু শাশুড়ি আম্মু, সেটা বললে হবে নাকি? আপনার হবু পুত্রবধূ, আমি আপনার হবু পুত্রবধূ, আপনার বাড়িতে প্রথমবার এসেছি, এইভাবে আমাকে তাড়িয়ে দেওয়াটা একদম ঠিক হচ্ছে না। অন্তত এক কাপ কফি তো অফার করতেই পারতেন। তুমি যাবে আমার বাড়ি থেকে বের হয়ে, নাকি আমি সিকিউরিটি ডেকে তোমাকে বের করে দেওয়ার ব্যবস্থা করব? হ্যাঁ, কি বলেন শাশুড়ি আম্মু? সেসবের কোনো প্রয়োজন হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। আপনাকে আর কোনো কষ্ট করতে হবে না। এই বলে নদী বাসা থেকে বের হতে হতে বলতে লাগলো। দেখুন শাশুড়ি আম্মু, আজ আমি চলে যাচ্ছি ঠিকই, তবে একদিন আমি এই বাড়িতে আবারও ফিরে আসব। তবে সেই দিন এই বাড়ির বউ হয়ে আসব। সেই দিন চাইলেও আর আপনি আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারবেন না, আর সেটা আপনার পক্ষে সম্ভব হবে না। তুমি যদি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে না যাও, তাহলে আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। ছি ছি, কি নির্লজ্জ মার্কা মেয়ে রে বাবা। বলতে বলতে নদীর দিকে এগিয়ে আসছিলেন আয়ানের আম্মু, কিন্তু ততক্ষণে নদী বাসা থেকে বের হয়ে চলে গেছে। এদিকে ফ্রেশ হয়ে কাপড় চোপড় চেঞ্জ করে ডাইনিং টেবিলে আসে দুপুরে খাবার খাওয়ার জন্য। আর সে তার আম্মুকে এমন রাগান্বিত দেখে বলতে থাকে। কি ব্যাপার আম্মু, কি হয়েছে? তোমাকে এমন রাগান্বিত দেখাচ্ছে কেন? তুমি কি কারোর সঙ্গে ঝগড়াঝাটি কিছু করেছো নাকি? ওই হারামজাদা, এই তার চেয়ে আমি এটাকে কোথা থেকে নিয়ে এসেছিস? এই মেয়ে তো মাথায় সমস্যা আছে। এই মেয়ের সঙ্গে তোর কি সম্পর্ক? আরে আম্মু, এসব তুমি কি বলছো? এই মেয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে যাবে কেন? আমার কোনো সম্পর্ক নেই। উনি আমাদের ভার্সিটিতে পড়াশোনা করেন, আমার সঙ্গে আমাদের বাসায় আসতে চাইলো, বলল তোমার সঙ্গে কি যেন জরুরি কথা আছে, তাই তো আমি নিয়ে এলাম। তা না হলে আমি নিয়ে আসতাম নাকি? আর যদি কোনোদিন এসব ফাজিল মার্কা মেয়ে ছেলেদেরকে আমার বাড়িতে নিয়ে এসেছিস, তাহলে তোর হাড্ডি গুড্ডি গুঁড়ো করে রেখে দিব বলে দিলাম। একটু জোরে ধমক দিয়ে আয়ানের আম্মু কথাটা বলাতে আয়ান অনেকটাই ভয় পেয়ে গেল। আর সে ভীতু কণ্ঠে বলতে লাগলো। আচ্ছা আম্মু, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি যা বলবে আমি তাই মেনে চলবো। এখন আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। এই বলে আয়ান খাবার টেবিলে বসলো। আর কিছুক্ষণের মধ্যেই তার আম্মু তাকে খাবার বেড়ে দিল। তারপর সে খাবার খেয়ে চুপচাপ নিজের রুমে চলে গেল কিছুক্ষণ ঘুমানোর জন্য। এটা তার প্রতিদিনকার রুটিন। ভার্সিটি থেকে এসে ফ্রেশ হবে, খাওয়া দাওয়া করবে, আর তারপর কিছুক্ষণ ঘুমোবে। তারপর সন্ধ্যার দিকে ঘুম থেকে উঠে পড়তে বসবে। আজকেও তার কোনো অনিয়ম হলো না। পড়া শেষ করে রাতের খাবার খেয়ে যখন ঘুমোতে যায়, তখন একটু মোবাইলটা হাতে নিয়ে কিছুক্ষণ ফেসবুকে স্ক্রল করে। আর আজকেও যখন সে ফেসবুকে স্ক্রল করছিল, তখন হঠাৎ করে মেসেঞ্জার একটা কল আসে সে আইডিটা থেকে, যে আইডি থেকে আগেও বেশ কিছু মেসেজ এসেছিল। আয়নের কলটা রিসিভ করতে ইচ্ছে করছিল না, কিন্তু পরপর ফোনটা বেজেই চলেছিল। তাই বাধ্য হয়ে আয়ান ফোনটা রিসিভ করে। আর তখনই অপর প্রান্ত থেকে শুনতে পায়। ওই বাবু, আমি সেই কখন থেকে তোমাকে কল দিচ্ছি, তুমি আমার কল ধরছো না কেন? তুমি জানো না তোমার সঙ্গে কথা বলতে না পারলে আমার একটুও ভালো লাগে না? আমি দুদিন ধরে মেসেজ করছি, কিন্তু তুমি আমার মেসেজের কোনো রিপ্লাই পর্যন্ত দিচ্ছ না। কি সমস্যা তোমার, কি হয়েছে সেটা আমাকে একটু খুলে বলো তো, আমি শুনি। আই এম সরি, আমি বুঝতে পারছি না আপনি কে বলছেন। আরে এসব কি কথা বলছেন? আপনার কি মাথায় কোনো সমস্যা আছে নাকি? আমি সেটাও বুঝতে পারছি না। আপনাকে আমি চিনি না, জানি না, কি সব আবল তাবল বলেন আপনি। আমি কোনো আবল তাবল কথা বলছি না বাবু, আমি সত্যিই বলছি, তোমায় আমি ভীষণ ভালোবাসি, ওরকম ভালোবাসি। আচ্ছা একটা কথা বলেন তো, আপনি আমার ফেসবুক আইডি কোথায় পেয়েছেন? আমি যতদূর জানি আমার ফ্যামিলি মেম্বার ছাড়া অন্য কেউ আমার ফেসবুক আইডি সম্পর্কে কোনো কিছুই জানে না। তাহলে আপনি কিভাবে জানলেন আমার ফেসবুক আইডি সম্পর্কে? তোমায় আমি ভালোবাসি সেই কথা তো তোমাকে আমি বলেছি, আর ভালোবাসার মানুষের ফেসবুক আইডি সংগ্রহ করা সেরকম কোনো কঠিন ব্যাপার নয়। দেখুন, আমি আপনাকে চিনি না, জানি না, তাই আপনি এভাবে আমাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না। আর যদি আপনি আমাকে এভাবে ফোন দিয়ে বিরক্ত করতে থাকেন, তাহলে আমি কিন্তু আপনার ফেসবুক আইডিটা ব্লক করতে বাধ্য হব। বেবি, তুমি ভুল করো, এই কাজটা করতে যেও না, তাহলে কিন্তু আমি সোজা তোমার বেডরুমে চলে আসব। কারণ তোমাকে যদি মেসেঞ্জারে না পাই, তাহলে তোমার বেডরুমে চলে আসা ছাড়া আমার আর কোনো উপায় খোলা থাকবে না। দেখুন, আমার সত্যি এরকমটাই মনে হচ্ছে যে আপনার মাথায় সমস্যা আছে।
আপনি আগে একজন সাইকোলজিস্ট দেখান, তা না হলে আপনাকে খুব দ্রুত মেন্টাল হসপিটালে চলে যেতে হবে। এটা আমি আপনাকে বলে দিলাম। তখনই নদী কটাক্ষের হাসি হেসে আয়ানকে বলতে থাকে। জান পাখি গো, শোনো, আমি যদি কখনো মেন্টাল হসপিটালে যাই তবে তোমাকে সঙ্গে নিয়ে তারপরে যাব। আমি একা একা কখনো যাব না, সেই চিন্তা তুমি করো না। আয়ান তখন তাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সোজা ফোনটা কেটে দিল, আর তারপর সঙ্গে সঙ্গে অফলাইনে চলে গেল। এদিকে নদী তখন আবারও বেশ কয়েকবার ফোন দেয়, কিন্তু কোনোভাবেই আর কলটা ঢুকছিল না, যেহেতু সে অফলাইনে চলে গিয়েছিল। অনেকবার কল দেওয়ার পরেও যখন কল হচ্ছিল না, তাই বাধ্য হয়ে নদী ফোন রেখে দেয়, বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ভার্সিটিতে চলে যায়, কিন্তু আজ ভার্সিটিতে এসে নদী আয়ানের জন্য অনেকক্ষণ অপেক্ষা করলেও আয়ান ভার্সিটিতে আসছিল না। ক্লাসের টাইম হয়ে গেল, সবাই ক্লাসে চলে গেল, কিন্তু আয়ান আসলো না। ব্যাপারটা নদীকে একটু ভাবিয়ে তুলল। কি হলো আয়ানের? হঠাৎ করে ছেলেটা কেন ভার্সিটিতে আসছে না? আয়ান তো এরকম করার ছেলে নয়। সে যেদিন থেকে ভার্সিটিতে আসছে নিয়মিত ভার্সিটিতে আসে, ঠিকমতো পড়াশোনা করার প্রত্যেকটা ক্লাস খুব মনোযোগ দিয়ে করে। ভার্সিটি ছুটি হয়ে গেল, কিন্তু কোথাও আয়ানের কোনো দেখা পেল না নদী। তখন আর কোনো কিছু চিন্তা না করে সোজা আয়ানের বাসার ঠিকানা যেহেতু জানতো সেখানেই চলে আসে। কিন্তু বাসায় আসা মাত্রই দেখতে পায় বাড়ির দরজা বাইরের দিক থেকে তালা দেওয়া। বাড়ির ভিতর অনেকবার ঢোকার চেষ্টা করলেও কোনোভাবে আর ঢুকতে পারল না। তখনই প্রতিবেশীদের কাছে আয়ান এবং তার ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে নদী জানতে পারল আয়ান গ্রামের বাড়িতে গিয়েছে। কিন্তু আয়ানের গ্রামের বাড়ি কোথায় সেটা এখানে কেউ সঠিক বলতে পারে না, কারণ এবং তার ফ্যামিলি কখনোই প্রতিবেশীদের সঙ্গে সেরকম ভালো কোনো সম্পর্ক রাখে না। তারা কারোর সঙ্গে সেরকম একটা মেলামেশা করে না। বিশেষ করে আয়ানের আম্মু, তিনি সবসময় একা থাকতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন, আর নিজের ছেলেকেও বেশিরভাগ সময় বাড়িতেই রাখেন। অপরদিকে আয়ানের বাবা কাজের সূত্রে বেশিরভাগ সময় অফিসেই কাটাতে হয়। নদী আয়ানের গ্রামের বাড়ির সম্পর্কে কোনো খোঁজ খবর না পেয়ে বাধ্য হয়ে বাসে চলে আসে। দেখতে দেখতে 3 দিন চলে গেল, কিন্তু আয়ানের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা গেল না। অপরদিকে নদী আয়ানের ফেসবুক আইডি যেটা জানতো সেটাতেও বেশ কয়েকবার মেসেজ করে, কিন্তু অফলাইন থাকার দরুন মেসেজ সেন্ড হচ্ছিল না। এদিকে নদী আর কোনোভাবেই নিজেকে ঠিক রাখতে পারছিল না। তারা যেন ইচ্ছা করছিল পাতালপুরি থেকে আয়ানকে খুঁজে নিয়ে আসে। আয়ানের জন্য তার এতটাই খারাপ লাগছিল, কিন্তু কি করবে, কিছুই তো করার নেই। যেখানে সে কোনো ঠিকানাই জানে না, সেখানে সে পৌঁছাবে কি করে? আজ 4র্থ দিন। নদী ভার্সিটিতে এসে অপেক্ষা করতে থাকে আয়ানের জন্য। এই বুঝে তার আয়ান আসলো। সকাল 9:15 বাজছে। নদী ভার্সিটির গেটের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখ দুটো যেন আয়ানকে হন্যি হয়ে খুঁজে বেড়াচ্ছে। তখনই সে দেখতে পেল আয়ান ভার্সিটির গেট দিয়ে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করছে। সে এক মুহূর্তও দেরি না করে দৌড়ে আয়ানকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, জান, তুমি আমাকে ফেলে কোথায় চলে গিয়েছিলে? আয়ান তখন নদীকে নিজের থেকে একটু ছাড়ানোর চেষ্টা করতে থাকে আর বলতে থাকে, আরে আপু, এসব আপনি কি করছেন? ছাড়ুন আমাকে, ছেড়ে দিন বলছি। কিন্তু নদী তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে আর বলতে থাকে, তুমি আমাকে ফেলে কোথায় চলে গিয়েছিলে? জানো, তোমাকে আমি পাগলের মতো খুঁজে বেরিয়েছি। তোমাদের বাসায় গিয়েছিলাম, সেখানেও তোমার কোনো খোঁজ পাইনি। তোমার প্রতিবেশীদের কাছে জিজ্ঞাসা করে জানতে পারলাম তুমি নাকি গ্রামের বাড়িতে গিয়েছো, কিন্তু তোমার গ্রামের বাড়ির ঠিকানা কেউ আমাকে দিতে পারলো না। কেউ যদি আমাকে তোমার গ্রামের বাড়ির ঠিকানা দিত, তাহলে তখনই আমি তোমার কাছে চলে যেতাম। তোমাকে ছাড়া প্রতিটা সেকেন্ড আমার মৃত্যুর মতো যন্ত্রণা দিচ্ছিল। আরে আপনি পাগল হয়ে গেছেন নাকি? ছাড়ুন আমাকে, ছেড়ে দিন বলছি। এবারে আয়ান নদী থেকে নিজেকে ছাড়ানোর জন্য প্রাণপণে চেষ্টা করতে থাকে। কিন্তু আয়ান যতই নদী থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল, নদী আয়ানকে ততই শক্ত করে জড়িয়ে ধরছিল। আয়ান তখন শেষমেশ আর কোনো রকমে না পেরে ধাক্কা দিয়ে নদীকে নিজের থেকে ছাড়িয়ে নিল, আর তারপরেই সে নদীকে বলতে লাগলো, আরে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনি এসব কি করছেন? আপনার যদি মাথা খারাপ হয়ে থাকে তাহলে আপনি আপনার বাবাকে বলুন আপনাকে একজন সাইকোলজি সে দেখাতে। আমার সঙ্গে এসব কখনো করবেন না বলে দিলাম। এই বলে আয়ান সেখান থেকে চলে যায়। আর এদিকে নদী তখন নিজেকে সামলে নিয়ে বলতে থাকে, চন্দ্র, তুমি নিজেকে যতই আমার থেকে দূরে দূরে রাখার চেষ্টা করো না কেন, আমি তোমাকে সেই উদ্দেশ্য কখনোই সফল হতে দিব না। তোমাকে যখন একবার আমার চোখে পড়েছে, আজ না হোক কাল তোমাকে আমার হতেই হবে। তুমি যতই চেষ্টা করো, কখনোই আমার থেকে মুক্তি পেতে পারবে না। তখনই নদীর বান্ধবীরা সেখানে চলে আসে আর নদীকে এভাবে আয়নের পেছনে তাকিয়ে থাকতে দেখে বলতে থাকে, কি রে দোস্ত, এটা কি হয়ে গেল? আমরা তো কিছুই বুঝতে পারলাম না। কোনো ব্যাপার না, চিন্তা করিস না। মালটার উপর যখন একবার নজর পড়ে গেছে, তাহলে
আজ না হোক কাল মালটাকে আমি আমার করে নেবই। সে যত কিছুই করুক না কেন আমার থেকে কোনোভাবেই পার পেতে পারবে না। আর এটা তো তোরা খুব ভালো করেই জানিস। আমি আমার বাবার কাছে যখন যা চাই, কিছু চাই না কেন, আমার বাবা কখনোই আমার মুখের ওপরে না বলেন না। আমার বাবার কষ্ট হলেও আমার বাবা সেটা আমাকে এনে দেন। সেটা তো জানি, কিন্তু এইরকম একটা হাবাগোবা টাইপের ছেলেকে যে কিনা তোকে বোঝে না, তাছাড়া তোর চাইতে জুনিয়র, তোর প্রতি কোনো ফিলিংস আছে বলেও তো মনে হয় না, তাহলে কেন পড়ে আছিস এই হাঁদারামটার পিছনে? সত্যি বলছি দোস্ত, আমি জানি না আমি কেন তার পেছনে পড়ে আছি। তবে তাকে আমি অসম্ভব রকম ভালোবেসে ফেলেছি। তাকে ছাড়া আমি আমার পৃথিবীতে আর কিছুই চাই না, এইটুকুই জানি। দোস্ত, তুই যত যাই কিছু বলিস না কেন, আমাদের কিন্তু এরকমটা মনে হয় যে ওর পিছনে পড়ে থেকে তোর সেরকম কোনো লাভ হবে না, কারণ ওর তোর প্রতি কোনো ফিলিংস নেই। ওকে যতবার দেখেছি সব সময় নিজের মতোই থাকতে দেখেছি। আচ্ছা দোস্ত, বাদ দে সেসব কথা, যখন সময় হবে দেখা যাবে। আর একটা কথা মাথায় ভালোভাবে ঢুকিয়ে নে, আমি যখন ওর দিকে একবার চোখ তুলে তাকিয়েছি, পৃথিবী কিয়ামত হয়ে গেলেও ওকে আমি অন্য কারোর হতে দেব না। সেটা আজ না হোক কাল আমার চোখে পড়া জিনিসটাকে আমি আমার করে নেবই। এই বলে নদী তার বান্ধবীদের নিয়ে ক্লাসরুমে চলে গেল। কিন্তু সেদিন আর কোনোভাবেই ক্লাসে মনোযোগী হতে পারল না। বারবার তার আয়ানকে জড়িয়ে ধরার ব্যাপারটা কথা মনে পড়ছিল। তার কি যে অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল, সেটা জাস্ট বলে বোঝানোর মতো না। ক্লাসে মনোযোগী হতে না পেরে দ্বিতীয় ঘন্টায় ভার্সিটি থেকে বের হয়ে বাসায় চলে আসে। এই অসময়ে তাকে বাসায় দেখে তার আম্মু ভীষণ চিন্তিত, আর তিনি বলতে থাকেন, কিরে, কি হয়েছে তোর? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আজ তুই এত তাড়াতাড়ি ভার্সিটি থেকে চলে আসলি কেন? আম্মু, আমার আজ ক্লাস করতে মন চাইছিল না, তাই ভার্সিটি থেকে চলে এসেছি। আব্বু কখন বাসায় আসবে? আব্বুর সঙ্গে আমার একটু জরুরি কথা বলার আছে। কি হয়েছে সেটা আমাকে বল। তোর আব্বু বাসায় আসার পর আমি না হয় তোর আব্বুকে বলে দেব। তোমাকে বললে যে কাজ হবে না সেটা আমি খুব ভালো করেই জানি, তাই তোমাকে আমি কোনো কিছুই বলতে চাইছি না। আব্বু বাসায় আসুক, তারপরে আমি আব্বুকে সবকিছু খুলে বলবো। নদীর আম্মু খুব ভালো করেই জানেন এখন তিনি নদীকে যতই জোরাজুরি করেন না কেন, নদীর মুখ থেকে তিনি কোনো কথা বের করতে পারবেন না। তার চাইতে বরঞ্চ এটাই ভালো তার সঙ্গে আর এই ব্যাপারে কোনো ফোর্স না করা। তাই তিনি নদীকে তার রুমে চলে যেতে বললেন। নদীও তখন আর কোনো কথা না বলে নিজের রুমে চলে আসলো। অপেক্ষা করতে লাগলো কখন তার বাবা আসবে, কিন্তু তার সময় যেন কোনোভাবেই কাটতে চাইছিল না। দুপুর গড়িয়ে বিকেল হলো, নদী তখনই তার বাবাকে ফোন করলো আর বলতে লাগলো, বাবা, তুমি কখন বাসায় আসবে? তোমার সঙ্গে আমার একটু জরুরি কথা আছে। মামুনি, এখন তো আমি একটু অফিসের কাজে ব্যস্ত আছি, আমার আসতে সময় লাগবে। কি হয়েছে বলো আমাকে। বাবা, তোমার সঙ্গে ফোনে কথা বললে হবে না, তোমার সঙ্গে আমার সরাসরি কথা বলতে হবে। তুমি বাসায় আসো, তারপরে তোমাকে আমি সব কিছু খুলে বলবো। আচ্ছা মামুনি, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি কোনো চিন্তা করো না, আমি যথাসময়ে বাসায় চলে আসবো। এই বলে নদীর বাবা ফোন, আর এদিকে নদী অপেক্ষা করতে লাগলো তার বাবার জন্য। সন্ধ্যা 7টা বাজে। নদীর বাবা অফিসের কাজ খুব দ্রুত শেষ করে বাসায় চলে আসেন। বাসায় এসে কলেজ বেল চাপ দিতেই নদী দৌড়ে এসে দরজাটা খুলে দিল। যদিও কখনোই নদী দরজা খুলে না, প্রতিদিন তার আম্মু কিংবা বাড়ির কাজের মেয়েটা খুলে। আজ নদীকে এই সময়ে দরজা খুলতে দেখে তার আম্মু বলতে লাগলো, কি ব্যাপার, আজ সূর্য কোন দিকে উঠেছে তো সেটাই বুঝতে পারছি না। আজ কি এমন দরকার পড়লে বাবার এত যত্ন নেওয়া হচ্ছে? আম্মু, তুমি সবসময় এভাবে টিটকারি মেরে কেন কথা বলো? আমি তো সেটাই বুঝতে পারছি না। আব্বুর সঙ্গে আমার একটু দরকার আছে, সেটা তো তোমাকে বললাম। তাহলে সেটা নিয়ে এইভাবে টিটকারি মারার কি আছে? আরে বাবা, তোমাকে আমি টিটকারি মেরে কেন কথা বলবো? তুমি আমার মেয়ে হও, তোমার সঙ্গে তো আমার টিটকারি করার সম্পর্ক নয়। আমি তো শুধু তোমাকে এটাই বললাম যে আজ কি এমন দরকার পড়লো যে তুমি নিজেই এসে দরজা খুলছো। তখনই নদীর আম্মুকে উদ্দেশ্য করে পাশ থেকে নদীর বাবা বলতে থাকেন, ছাড়ো না, সব কিছুর মাঝে কেন তোমাকে কথা বলতে হবে? আমার মেয়েটা আমার সঙ্গে কোনো কথা বলতে চায়, সেটা তাকে বলতে দাও। এই বলে তখনই নদীর বাবা নদীকে উদ্দেশ্য করে বলতে থাকেন, আমার লক্ষ্মী মামুনি, রাগ করে না, তোমার মায়ের কথা বাদ দাও, কি হয়েছে তুমি নিজেই সেটা আমাকে খুলে বলো। বাবা, আসলে তোমাকে যে কথাটা কি করে বলবো আমি সেটাই ভেবে পাচ্ছি না, কিন্তু না বলে কোনো উপায়ও নেই, কারণ আমি চরমভাবে ফেঁসে গেছি। কথাটা শুনে নদীর বাবার মুখটা মুহূর্তের মধ্যেই শুকিয়ে গেল। তিনি মনে মনে ভাবতে লাগলেন তার মেয়ে মনে হয় কোনো বড় রকম বিপদে পড়েছে। তাই তিনি মেয়েকে জিজ্ঞাসা করতে লাগলেন,
কেন মামুনি, কি হয়েছে সেটা আমাকে খুলে বলো, আমি শুনি আগে, তারপর দেখি কি করতে পারি। না মানে আসলে বাবা, আমি একজনকে ভালোবেসে ফেলেছি আর তাকে আমি বিয়ে করতে চাই। নদীর বাবা এই কথাটা শুনে একটা দীর্ঘশ্বাস ছেড়ে নদীকে বলতে লাগলেন। তুমি এই কথাটা বলার জন্য আমাকে এত তাড়াতাড়ি অফিস থেকে খবর দিয়ে নিয়ে আসলে? আমি তো মনে মনে ভেবেছিলাম কি না কি হয়ে গেল, যার জন্য আমার মেয়ে আমাকে এত তাড়াতাড়ি বাসায় ডেকেছে। আমি তো ভেবেছিলাম নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। হ্যাঁ বাবা, এই ব্যাপারটা বিপদ হওয়ার চাইতেও আরও বেশি বিপজ্জনক। কারণ আমি যে ছেলেটাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে না। তাকে আমি আমার ভালোবাসার কথা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছি। আজ তো আমি তাকে সরাসরি বলে দিয়েছিলাম, কিন্তু সে আমাকে সরাসরি মুখের উপর না করে দিয়েছে। এখন আমি কি করব সেটাই ভেবে পাচ্ছি না। কারণ ছেলেটাকে আমি সত্যিই ভালোবাসি। তাকে না পেলে কিন্তু জীবনে অন্য কোনো ছেলেকে কখনোই বিয়ে করব না, এই আমি তোমাকে বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। আমি তোমার বাবা, আমি এখনো বেঁচে আছি। আমি বেঁচে থাকতে তোমাকে কেন কোনো কিছু নিয়ে তো চিন্তা করতে হবে না। হ্যাঁ বাবা, আমি জানি তুমি বেঁচে আছো। আর তুমি বেঁচে আছো বলেই তো আমি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। পৃথিবীতে এমন একজন মানুষ আছে যে কিনা আমার কথা নিঃস্বার্থভাবে চিন্তা করে, আর সেটা হলে তুমি। তুমি বেঁচে থাকতে আমার কিসের চিন্তা? আচ্ছা ঠিক আছে, এখন রুমে যাও, বিশ্রাম নাও। আমি ছেলেটার ব্যাপারে খোঁজ নিয়ে তারপরেই তার ফ্যামিলির সঙ্গে কথা বলার চেষ্টা করব। বাবা, ছেলের সম্পর্কে তোমাকে কোনো খোঁজ নিতে হবে না। ছেলের সম্পর্কে যা খোঁজ নেওয়ার তা আমি নিয়ে ফেলেছি। ছেলে যথেষ্ট ভালো, বিড়ি সিগারেট খায় না, কোনো বাজে নেশা নেই, কোনো মেয়ের প্রতি ইফেক্টেড নয়। আমি নিজেই অনেকবার চেষ্টা করে দেখেছি, কিন্তু কোনো ফল পাইনি তাতে। তাই তুমি নিশ্চিন্তে তার সঙ্গে আমাকে বিয়ের সম্বন্ধ করতে পারো। আচ্ছা মামুনি, ঠিক আছে, আমি বললাম তো তোমার কোনো চিন্তা নেই। আমি দেখছি কি করতে পারি। আর হ্যাঁ, অবশ্যই আমি সফল হব, কারণ তুমি তো খুব ভালো করে জানো তোমার বাবার ডায়েরিতে আনসাকসেস বলতে কোনো শব্দ নেই। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি তুমি এটা পারবে, এবং তোমাকে এটা পারতেই হবে। এই জন্যই তো আমি তোমাকে এতটা ভালোবাসি। লাভ ইউ সো মাচ বাবা। এই বলে নদী তার বাবার গালে একটা চুমু দিয়ে দৌড়ে নিজের রুমে চলে গেল। আর তখনই সে আবারও মোবাইলটা হাতে নিয়ে মেসেঞ্জার থেকে আয়ানকে একটা কল দেয়। কিন্তু আয়ান আজ আর নদীর কলটা রিসিভ করলো না। অপরদিকে আয়ান বাসায় এসে তার আম্মুকে বলে। আম্মু, আমি আর এই ভার্সিটিতে পড়াশোনা করব না। এই ভার্সিটিতে সব পাগলের বসবাস। কেন বাবা, কি হয়েছে আমাকে খুলে বল, তারপর আমি দেখি কি করতে পারি তোর জন্য। আম্মু, আমি তোমাকে এত কথা বলতে পারবো না, তবে যেটা বলার সেটা তোমাকে আমি স্পষ্ট বলে দিয়েছি। আমি এই ভার্সিটিতে আর পড়াশোনা করব না। আমাকে জোর করে আর পাঠাবে না। আরে বাবা, বললাম তো আমি তোমার সব কথাই মেনে নিব, কিন্তু তার আগে আমাকে তো এর কারণটা জানতে হবে। আমি তো কারণ না জেনে কোনো কিছু বলতেও পারি না আর করতেও পারি না। তুমি আমাকে এটা বলো কি হয়েছে। আম্মু, ওই যে সেদিন আমার সঙ্গে মেয়েটা এসেছিল, এই মেয়েটার মাথায় সমস্যা আছে। এটা তো তোমাকে আমি আগেই বললাম। আর আজ যেটা করেছে সেটা শুনলে তো তুমি আরো বেশি অবাক হয়ে যাবে। হ্যাঁ বাবা, আমি তো এতক্ষণ ধরে সেটাই জানতে চাইছি কি হয়েছে সেটা আমাকে হলে বল, আর তারপর আমি বিষয়টা ভেবে দেখি। আম্মু, এটা তো তুমি খুব ভালো করেই জানো আমি কখনোই মেয়ে মানুষের সঙ্গে সেরকম গায়ে পড়ে কোনো কথা বলি না। সব সময় মেয়ে মানুষের থেকে নিজেকে দূরে দূরে রাখার চেষ্টা করি, কিন্তু ওই মেয়েটা আজ আমার সঙ্গে নিজের থেকে এসেই কথা বলতে শুরু করলো। আমি এই কয়দিন কোথায় ছিলাম, কেন ভার্সিটিতে যাইনি, এই বলে এই মেয়েটা আমাকে সে দৌড়ে জড়িয়ে ধরে আর তারপর বলে সে নাকি আমাকে ভালোবাসে আর আমাকে বিয়ে করতে চায়। এই কথাটা শুনে প্রচণ্ড পরিমাণে ক্ষেপে যান আয়ানের আম্মু আর বলতে থাকেন। এই মেয়েটার মাথায় সমস্যা আছে। যেদিন আমি মেয়েটাকে প্রথম দেখেছিলাম সেদিনই বুঝতে পেরেছিলাম, কিন্তু মেয়েটা যে এতটা মাথা ছাড়া দিয়ে উঠবে সেটা তো আমি বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তোকে এই কয়েকদিন ভার্সিটিতে যেতে হবে না। আমি মেয়েটার ব্যাপারে খোঁজখবর নিয়ে তার ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করব। আচ্ছা আম্মু, ঠিক আছে, তুমি ওই মেয়ের ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করো আর বলো মেয়েটাকে যেন খুব তাড়াতাড়ি একজন সাইকোলজিস্ট দেখায়। এই বলে আয়ান নিজের রুমে চলে গেল। আর তারপরের দিন আয়ান আবার ভার্সিটিতে গেল না। নদী ভার্সিটিতে এসে জেনে আয়ানকে খুঁজে পেল না, তো তার মাথা খারাপ হয়ে গেল। সে সারা ভার্সিটিতে
তন্ন তন্ন করে খুঁজলো কিন্তু কোথাও আয়ানকে খুঁজে পেল না। তখনই সে এক মুহূর্তও দেরি না করে ভার্সিটি থেকে বের হয়ে সোজা আয়ানের বাসায় চলে আসে। 2-3 বার কলিং বেল চাপ দেওয়ার পর আয়ানের আম্মু এসে দরজাটা খুলে দেয়। আর নদীকে দেখা মাত্রই তিনি বলতে থাকেন, এই মেয়ে, কি সমস্যা তোমার? তুমি আমার বাড়িতে কেন এসেছো? আর এখানে এভাবে ছোট লোক বস্তির মতো অনবরত কলিং বেল কেন বাজিয়ে যাচ্ছ? নদী তখন নিজের মাথাটা ঠান্ডা রেখে আয়ানের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখুন শাশুড়ি মা, আপনি আমার শাশুড়ি মা হন, তাই আপনার সঙ্গে আমি কোনো খারাপ আচরণ করতে চাই না। আমি আমার হবু জামাইয়ের সঙ্গে দেখা করতে এসেছি। তাকে আজ ভার্সিটিতে খুঁজে পেলাম না, খুব মিস করছিলাম তাকে, তাই চলে এসেছি। কথাটা শুনে আয়ানের আম্মু আরো বেশি রেগে যান। আর তিনি বলতে থাকেন, তোমার সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। কত বড় সাহস তোমার! তুমি আমার বাড়িতে এসে আমার ছেলের সঙ্গে দেখা করতে চাইছো? আরে শাশুড়ি মা, এখানে অবাক হওয়ার কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি কি আপনার কাছে ভুল কিছু বলেছি নাকি? আমি তো যেটা সত্য সেটাই বললাম। আমি আমার হবু জামাইয়ের সঙ্গে দেখা করতে এসেছি। এই মেয়ে, তুমি তোমার বাবার ফোন নাম্বারটা দাও তো। এক্ষুনি আমি তোমার বাবার সঙ্গে একটু কথা বলবো। কথাটা শোনা মাত্রই নদী একটা কাগজে তার বাবার নাম্বারটা লিখে দিয়ে বলতে থাকেন, থ্যাংক ইউ শাশুড়ি মা। আপনি যখন নিজের থেকে দায়িত্ব নিয়েছেন তখন তো আমার আর কোনো চিন্তাই রইল না। আর হ্যাঁ শাশুড়ি মা, আপনি যখন আমার বাবার কাছে প্রস্তাব পাঠাবেন তখন ব্যাপারটা আমার জন্য খুবই প্লাস পয়েন্ট হবে। তখনই অনেক জোরে ধমক দিয়ে আয়নের আম্মু নদীকে বলতে থাকে, চুপ করো বিয়াদব মেয়ে, এক্ষুনি এখান থেকে বের হয়ে যাও। তোমার বাবার কাছে আমি কি বলি তুমি শুধু সেটাই শোনার অপেক্ষা করো। আচ্ছা ঠিক আছে শাশুড়ি মা, তাহলে আমি বাড়িতে গিয়ে বাড়ির পুত্রবধূ হয়ে বাড়িতে প্রবেশ করার জন্য নিজেকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত করি। এই বলে একটা শয়তানি মার্কা হাসি দিয়ে নদী সেখান থেকে চলে গেল। তারপর সেখান থেকে সোজা বাসায় আর এদিকে নদীর অফিস করে আয়ানের বাসার ঠিকানা নিয়ে সোজা আয়ানের বাসায় চলে গেলেন। দরজায় দাঁড়িয়ে কলিং বেল চাপ দিতে আয়ান দরজাটা খুলে দিল। তখন মাগরিবের নামাজের আজান দিয়ে দিয়েছিল, তাই আয়ানের আম্মু মাগরিবের নামাজ পড়ছিলেন। আয়ান দরজা খুলে দিয়েই নদীর আব্বুকে দেখে বলতে লাগলো, আসসালামু আলাইকুম। কে আপনি? আপনাকে তো আমি চিনতে পারলাম না। আমাকে তুমি চিনতে পারবে না বাবা, কারণ এর আগে তুমি কখনো আমাকে দেখোইনি। বাই দ্য ওয়ে, তোমার আম্মু কোথায়? আমি তোমার আম্মুর সঙ্গে কথা বলতে এসেছি। তোমার আম্মুকে একটু ডেকে দাও। আঙ্কেল, আমার আম্মু তো এখানে নেই। আম্মু এখন মাগরিবের নামাজ পড়ছে। আপনি একটু বসুন। আমার আম্মুর নামাজ শেষ হলে আমি আম্মুকে বলে দেব আপনি আম্মুর সঙ্গে দেখা করতে এসেছেন। এই বলে আয়ান ভিতরের রুমে চলে যাচ্ছিল। তখনই নদীর পিছন থেকে আবারও আয়ানকে বলতে লাগলো, আমি যদি খুব বেশি ভুল না করে থাকি তাহলে তুমি আইয়ান। আমি ঠিক বললাম তো? হ্যাঁ, আমি আয়ান, কিন্তু আপনি আমার নাম জানলেন কি করে আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনি কি আজকের আগে কখনো আমায় দেখেছেন? না বাবা, তোমাকে আমি আজকে রাতে কখনো দেখিনি, তবে তোমার ব্যাপারে আমি অনেকবার শুনেছি, তাই তোমাকে চিনতে আমার কোনো কষ্ট হয়নি। যাই হোক, তোমার আম্মুর নামাজ শেষ হলে বলে দিও আমি তোমার আম্মুর সঙ্গে দেখা করতে এসেছিলাম। কি বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি বসুন। আম্মুর নামাজ শেষ হলে আমি আম্মুকে বলে দেব। এই বলে আয়ান নদীর বাবাকে বসতে দিয়ে সে নিজে ভিতরের জন্য চলে গেল। আর এদিকে নদীর বাবা 10 মিনিট ড্রয়িং রুমে বসে রইল। তখনই আয়নের আম্মু ড্রয়িং রুমে আসা আর নদীর বাবাকে দেখে বলতে থাকে, আসসালামু আলাইকুম। কে আপনি? আপনাকে তো আমি চিনতে পারলাম না। ওয়ালাইকুম আসসালাম। তবে এখন থেকে চিনতে পারবেন, কারণ আমি আপনার আত্মীয় হতে চলেছি, বিআইন সাহেব। ও আচ্ছা, আমি এতক্ষণে বুঝতে পেরেছি, তাহলে আপনি সে পাগল মেয়ের পাগল বাবা। না, আপনি একদম ভুল কথা বলেছেন। আমি পাগল নই, আমি সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক একজন মানুষ, যে কিনা নিজের মেয়েকে পৃথিবীর সব কিছুর চাইতে অনেক বেশি ভালোবাসে, যার কাছে নিজের মেয়ের একটাই চাপ পৃথিবীর সব কিছু ধ্বংস করে দিতে পারে। যাই হোক, আমি কথা বাড়াতে চাই না, যেটা বলতে এসেছি সেটা বলি। আচ্ছা ঠিক আছে, বলুন কি বলতে এসেছেন, আর বলে আমাকে উদ্ধার করেন। কারণ আমার এত বেশি সময় নেই কারো সঙ্গে ফালতু টাইম ওয়েস্ট করার জন্য। সংসারটাকে নিজের হাতে সামলাতে হয়তো তাই অনেক বেশি কাজ আছে। ঠিক আছে বিআইন সাহেবা, আমি আপনার খুব বেশি সময় নষ্ট করব না। উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই, আপনি একটু এখানে বসুন, আমি বলছি। তারপর সমস্ত কথা নদীর বাবা আয়নের আম্মুকে খুলে বলে। কিন্তু আয়নের আম্মু কোনোভাবেই নদীর সঙ্গে আয়নের সম্পর্ক বা বিয়ে কোনোটাই মেনে নিতে চায়নি। তিনি নদীর বাবার মুখের উপর স্পষ্ট জানিয়ে দেন,
দেখুন, আপনি যে প্রস্তাব নিয়ে এসেছেন সেই প্রস্তাব গ্রহণ করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। কারণ আমার একমাত্র ছেলে, সে সবেমাত্র অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছে, আর আপনার মেয়ে দ্বিতীয় বর্ষে। আপনার মেয়ে আমার ছেলের চাইতে বয়সে বড়, তার ওপর আবার তার বাবা বেঁচে নেই। এইটুকু একটা ছেলে এখনো ভালো মন্দ কোনো কিছু বোঝে না, তাই আমি তাকে বিয়ে দিতে পারছি না। আর আপনার মেয়ের সঙ্গে তো একদমই নয়। প্লিজ, আপনি এমন সিদ্ধান্ত নেবেন না। আপনার ছেলেকে আমার মেয়েটা প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। তাকে না পেলে মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে। তাই একজন বাবা হিসাবে আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি এরকম সিদ্ধান্ত নেবেন না। আমার মেয়েটাকে আপনার বাড়ির পুত্রবধূ হিসাবে মেনে নিন। আমি কথা দিচ্ছি, আপনার বাড়িটা আলোয় আলোয় আলোকিত করে তুলবে আমার মেয়ে। দেখুন, আমার বাড়িতে যথেষ্ট লাইটিং এর ব্যবস্থা করা আছে, তাই আর কোনো আলোর প্রয়োজন নেই। আপনি এখন আসতে পারেন। এই বলে আয়ানের আম্মু একরকম নদীর বাবাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিলেন। আর এদিকে নদীর বাবা বাসায় আসে মন খারাপ করে, ড্রয়িং রুমে বসে রইল। তখন নদী এসে তার বাবার পাশে বসলো আর বলতে লাগলো, কি ব্যাপার বাবা? কি হয়েছে তোমার? তোমার মুখটা কালো কেন? আমাকে বলো কি হয়েছে? না রে মা, কিছুই হয়নি। এমনিতেই মাথাটা একটু ব্যথা করছে। তুই যা তো, তোর আম্মুকে গিয়ে বল আমার জন্য একটা কিছু কফি বানিয়ে নিয়ে আসতে। এই বলে তিনি নদীকে এখান থেকে চলে যেতে বললেন। কিন্তু নদী সেখান থেকে গেল না, কারণ সে তার বাবার মুখ দেখেই বুঝতে পারলো কিছু একটা হয়েছে। তাই কি হয়েছে সেটা জানার জন্য সে তার বাবাকে বিভিন্ন রকমভাবে ফোর্স করতে লাগলো। আর অবশেষে তার বাবা বাধ্য হয়ে তাকে সবকিছু খুলে বলল। সবকিছু শুনে নদী তার বাবাকে বলতে লাগলো, ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই। তুমি কোনো চিন্তা করো না। তোমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে তো, এর শোধ আমি নিয়েই ছাড়বো। আমাকে এখনো ওরা চিনতে পারেনি, আমি ঠিক কি করতে পারি। তুমি শুধু দেখতে থাকো। এই বলে নদী সেখান থেকে চলে গেল। নদীর বাবা তাকে অনেকবার জিজ্ঞাসা করেছিল সে কি করতে চাইছে বা কি করতে চলেছে সেটা জানার জন্য, কিন্তু নদী তার বাবাকে কোনো কথাই বলল না। নদী নিজের রুমে এসে নিজের পরিকল্পনা অনুযায়ী একটা প্ল্যান করতে শুরু করলো। কিভাবে এই প্ল্যানের সাকসেস হবে সেই চিন্তা করতে লাগলো। অবশেষে সেই বুদ্ধিও পেয়ে গেল। রাত 11টা বাজে। নদী তার বন্ধুদেরকে আগেই ফোন করে সব কিছু বলে রেখেছিল। বাড়ি থেকে বের হয়ে গেল তার বন্ধুদের নিয়ে এসে আয়ানের বাড়িতে গেল। বাড়ি থেকে বের হয়ে গেল তার বন্ধুদের নিয়ে সোজা আয়ানের বাড়িতে। তারপর সেখান থেকে সোজা ঘুমন্ত আয়ানকে উঠিয়ে নিল আর তারপরে বাড়িতে নিয়ে আসলো। আয়ান তখনও ঘুমিয়ে অচেতন। তার সঙ্গে কি হয়েছে সে কিছুই বলতে পারবে না, কারণ নদী আয়ানের বাড়ির কাজের লোকের নাম্বার জানতো আর তাকেই ফোন করে বলে দিয়েছিল আয়ানের খাবারে ঘুমের করা ওষুধ মিশিয়ে দিতে। কাজের লোকটাও তাই করলো। আয়ানের যখন ঘুম ভাঙলো তখন সে দেখতে পেল তার শরীরে প্রচণ্ড ব্যথা করছে। সে কোনোভাবেই নিজের শরীর নাড়াতে পারছে না। আর তখনই হঠাৎ তার অনুভব হলো তার শরীরে একটা মাত্র জামা কাপড় নেই, একদম বস্ত্রবিহীন অবস্থায় পড়ে আছে। সে প্রথমে বিছানার চাদরটা দিয়ে নিজের শরীরটা কোনো রকম ঢেকে নিল আর তারপরেই আন্দাজ করতে লাগলো কোথায় আছে। কিন্তু চোখ খুলে চারপাশে যখন তাকালো কোনো কিছুই সে চিনতে পারলো না। তখনই সে একটা চিৎকার দিতে যাবে, অমনি নদী পিছন থেকে তার মুখটা চেপে ধরে। আরে লক্ষ্মী জামাই আমার, এভাবে চিৎকার করছো কেন? বাসর ঘরে বউ চিৎকার করবে, কিন্তু আমি চিৎকার করিনি। এখন যদি তুমি চিৎকার করো তাহলে লোকে কি বলবে? মানে আপনি কি বলতে চাইছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরে আমার লক্ষ্মী জামাইটা, তুমি কিছুই বুঝতে পারছো না। তোমার সাথে বিয়ের পরে যে কাজগুলো করার কথা, তোমার সঙ্গে বিয়ের আগেই আমি সেগুলো করে ফেলেছি, বুঝতে পারছো মাই ডিয়ার জামাই? তখনই আয়ান কান্না করে দিয়ে বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হায় আল্লাহ, আমার সঙ্গে এটা কি হয়ে গেল? আপনি কেন করলেন আমার সঙ্গে এরকম? আমাকে এক্ষুনি আমার আম্মুর কাছে দিয়ে আসুন। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। কোনো লাভ হবে না গো আমার জুনিয়র জামাই। তোমার সঙ্গে আমার সব কিছুই হয়ে গেছে, এখন শুধু বিয়েটা হওয়া বাকি। আমার বাবা কাজী আনতে গেছে, এক্ষুনি নিয়ে চলে আসবে আর তারপর তোমার আমার বিয়েটা হয়ে যাবে। আমি এটা মানি না। আমি আপনাকে কখনোই বিয়ে করব না। আপনি আমাকে এখান থেকে যেতে দিন। ও আচ্ছা, তাই নাকি? কিন্তু বিশ্বাস করো, সেরকমটাই কোনো লাভ হবে না। কারণ তোমাকে যেভাবে আমি তুলে এনেছি, তোমার আম্মুকেও তুলে একটা ঘরে আটকে রেখেছি। এই দেখো তার ভিডিও ফুটেজ। তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে তোমার আম্মুকে পরপারে পাঠিয়ে দেব। বুঝতে পেরেছো মাই ডিয়ার জামাই? বলেই নদী তার মোবাইলটা বের করে আয়ানের সামনে একটা ভিডিও ফুটেজ তুলে ধরলো। আয়ান ভিডিও ফুটেজে দেখেই চিনতে পারলো এটা তার আম্মু, যাকে মুখ বাঁধা অবস্থায় একটা চেয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে।
আয়ান তখনই তাকে বলতে লাগলো। আরে এটা আপনি কি করলেন? আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনি আমার আম্মুর সঙ্গে এরকমটা কেন করলেন? আপনি আমার আম্মুকে আর আমাকে ছেড়ে দিন। তখনই নদী আয়ানকে জড়িয়ে ধরে বলতে থাকে। উফ ডার্লিং, এত উত্তেজিত হওয়ার কি আছে? তোমাকে তো আমি ছেড়েই দেব, কিন্তু তার আগে বিয়েটা করে নাও আমাকে। আমাকে বিয়ে করলেই তুমি আর তোমার আম্মু মুক্তি পেয়ে যাবে। এই বলে নদী আলমারি থেকে আয়ানের জন্য একটা শার্ট আর একটা প্যান্ট বের করে খাটের উপর ছুঁড়ে মারলো আর রুম থেকে বের হয়ে চলে গেল। আয়ান তখন কোনো উপায়ান্তর না পেয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল আর তারপরেই জামা কাপড় পরে নিল। এদিকে নদীর বাবা ততক্ষণে কাজী সাহেবকে নিয়ে বাসে চলে এসেছে। নদীর রুমে এসে আয়ানকে নিয়ে ড্রয়িং রুমে চলে গেল। কাজী সাহেব লেখাপড়ার সমস্ত কাজ শেষ করে দুজনকে কবুল বলতে বলল। নদী কবুল বললেও আয়ান কোনোভাবেই কবুল বলতে রাজি হচ্ছিল না। তখনই নদী আয়ানকে বলতে থাকে। তোমার আম্মু আমার হাতে আটকা আছে, এটা তুমি ভুলে গেছো নাকি? প্লিজ আপনি আমাকে আর আমার আম্মুকে ছেড়ে দিন। আমাদের সঙ্গে এরকম করবেন না, এটা অন্যায়। আরে বেবি, এইভাবে বললে আরে বেবি এইভাবে বলে না। ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য সব কিছুই করা যায়। আমি তো শুধু এতটুকুই করেছি। নাও তাড়াতাড়ি করে কাবিননামায় সাইন করে দাও, তাহলেই তোমার আম্মু মুক্তি পেয়ে যাবে আর তুমিও। এই বলে নদী আয়ানকে ফোর্স করতে থাকে আর অবশেষে আয়ানও বাধ্য হয়ে কাবিননামায় সাইন করে দেয়। বিয়ের কাজ শেষ হওয়া মাত্রই আয়ান আবারও নদীকে বলতে থাকে তাকে তার মায়ের কাছে নিয়ে যাওয়ার জন্য। আর তখনই নদী আয়ানকে বলতে থাকে। চিন্তা নেই ডার্লিং, শাশুড়িমা কিছুক্ষণের মধ্যেই এখানে পৌঁছে যাবেন। কিন্তু চলো তার আগে তোমার সঙ্গে আরেকবার বাসর করে নিই। তখন তো তোমার সঙ্গে আমার বিয়েটা হয়নি, আর এখন তো বিয়েটা হয়ে গেছে, তাই বিয়ের পর আরও একবার বাসর করা ফরজ। এই বলে আয়ান নদীর সঙ্গে যেতে না চাইলেও নদী তাকে জোর করে টেনে হিঁচড়ে নিজের রুমে নিয়ে গেল আর দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিল। আরে ভিউয়ার্স, আপনারা এখনো এখানে কি করছেন? দরজা বন্ধ, ঘরের ভিতর কি হয় সেটা দেখতে হয় না, বুঝলেন? চলুন আমরা এখান থেকে বিদায় নেই। আবারও না হয় দেখা হবে নতুন কোনো এক ভালোবাসার গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজ এখান থেকেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।